গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালের 4 ফেব্রুয়ারি এবং তার মহাপ্রয়াণ ঘটে 1970 সালের 6 নভেম্বর। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প টেনিদার অজলাভ। চাটুজ্যেদের রকে বসে মুসুরি চারিদিকে একবার বেশ ভালো করে তাকিয়ে নিল। তারপর ভয়ে ভয়ে পকেট থেকে চীনা বাদামের ঠোঙা বের করে যেই মুখে দিতে যাবে অমনি কোথা থেকে আঁক আঁক করে তেড়ে এলো টেনিদা। চুপি চুপি বিড়ালের মতো কি খাচ্ছিস রে? কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মুসুরি টেনিদাকে দেখে এমন চমকে উঠলো যেন বাঘ দেখেছে। আর সেই চমকানোর ফলে মুসুরির হাত থেকে চীনা বাদামের ঠোঙাটা ধপ করে মাটিতে পড়তেই টেনিদা সেটাকে খপ করে লুপে নিল। কিন্তু দিলে গ্র্যান্ডি বলে বাদামে একটা কামড় দিয়েই থু থু করে ফেলে দিতে পথ পেল না। মুখটাকে বিচ্ছিরি করে বলল, পচা, ভীষণ পচা, মুখটাই তেতো হয়ে গেল রে। আনন্দে মুসুরি বলল, মেফিস্টোফিলিস। শুনতে পেয়েই তেড়ে উঠল টেনিদা। এসব বুঝি আমাকে বলা হচ্ছে? তুই একটা 1 নম্বরের ভুম্বল। হঠাৎ মুসুরি বলে উঠল, আচ্ছা টেনিদা, তুমি তো আমাদের লিডার, তুমি গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন, তুমি পটলডাঙ্গা থান্ডার ক্লাবের হয়ে বহু ফুটবল ম্যাচ খেলেছ, এছাড়া কত যে দুর্ধর্ষ অভিযানে গিয়েছ তার ইয়ত্তা নেই। তুমি কি স্বপ্নে এমন একটা কিছু জিনিস পেতে পারো না যা আমাদের... মুসুরির মুখের কথা শেষ হলো না। টেনিদা চিৎকার করে বলতে লাগলো, মানে যা তোদের 24 ঘন্টায় খাবার সাপ্লাই করবে, এই তো। এদের কেবল খাই খাই খানা। ওই কাকটাকে ধরে তখন থেকে কা কা করে মাথা ধরিয়ে দিল। না মানে... মাথা চুলকোতে লাগলো মুসুরি। অবশ্য ততক্ষণে টেনিদার মন পরিবর্তন হয়ে গেছে। স্বপ্ন? তা যা বলেছিস, স্বপ্নে তো অনেক কিছুই পাওয়া যায়। কি চাই? মাদুলি, তাবিজ, ওষুধ, কত কি। তুমি একটা কিছু স্বপ্নে পেলে খুব ভালো হয়, মুসুরি আবার বললে। এবার টেনিদা ওর কাছে ঘন হয়ে বসলো, একবার এদিক ওদিক তাকালো, তারপর বলল, ইয়ে দেখি ওই ইটটা আর আনাচারের পয়সা। আরে ওই দেখ আলু কাবলি হলে যাচ্ছে, ডাক ডাক। বেগুন পোড়ার মতো মুখ করে মুসুরি পকেটে মাত্র 5 নয়া রেখে 20 নয়ার আলু কাবলি নিয়ে এলো। টেনিদা সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছে। খ্যাক খ্যাক করে চেঁচিয়ে বলল, তুই কি ছেলে রে? যা আবার 5 নয়ার আলু কাবলি নিয়ে আয়। বেচারা মুসুরি কোনো উপায় নেই দেখে আবার ছুটে গিয়ে আলু কাবলি কিনে নিয়ে এলো। প্রায় অর্ধেক আলু কাবলি একেবারে মুখের মধ্যে ডুবিয়ে টেনিদার নাকের ভেতর থেকে ঘোঁত ঘোঁত করে দুবার আওয়াজ করে বলল, না, তোর কাছে গল্প বলার চেষ্টা করাই বৃথা। না না টেনিদা, তুমি বলো প্লিজ, আমি আর কিছু 2 নম্বরই করবো না। টেনিদা ততক্ষণে আলু কাবলি শেষ করে শালপাতা চাটাই মন দিয়েছে। সবটা চেটে ফুটে শেষ করে সামনে দাঁড়ানো একটা নেরি কুকুরের মুখের ওপর পাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা বলল, তবে শোন, কিন্তু চুপটি করে শুনবি, কোনো কথা বলবি না বা কুরু বকের মতো বক বক করবি না। না না তুমি বলো। মুসুরি উবু হয়ে বসেছিল রকের ওপর। গল্প শোনার গন্ধে এবার সে বেশ করে চেপে চুপে বসলো। টেনিদাও থান ইটটার ওপর আমিরি চালে বসে বলল, শোন, একদিন শেষ রাতে আমার মাথাটা কেমন যেন করতে লাগলো, নাক দিয়ে শুধু কোঁত কোঁত আওয়াজ হতে লাগলো। আমি বুঝতে পারলাম হয়তো একটা স্বপ্ন টপ্ন কিছু দেখবো। জানিস তো, ছোটবেলায় আমাদের ফুচুদা কানের কাছে মুখ নিয়ে এসে নানা রকমের গল্প বলতো আর মাঝে মাঝেই নাড়া দিয়ে ঘুম ভাঙিয়ে এটা সেটা প্রশ্ন করতো। বোধহয় বুঝতে চাইতো ওর কথা আমরা মন দিয়ে শুনছি কিনা। হয়তো প্রশ্ন করলো, কিরে স্বপ্ন দেখছিস তো? যদি বলতাম হ্যাঁ, তবে ফুচুদার আনন্দ দেখে কি, ব্যাপারটা কি হতো বুঝেছিস তো? ধর ফুচুদা বলল, এই গন্ডার এলো, তুই এবার গন্ডারের স্বপ্ন দেখ। অমনি আমরা চোখ বন্ধ করে বলতাম, দেখছি ওই তো গন্ডার আসছে। সে তো গেল ছোটবেলার স্বপ্ন, কিন্তু বড় হয়ে তো আর এমনটি হয় না, তখন ঠিক ঠিকই স্বপ্ন দেখতে হয়। সুতরাং সেদিন রাতে যখন আমার নাক ওই রকম উঁক উঁক করতে লাগলো, তখন বুঝলাম ঠিক এইবার স্বপ্ন দেখব। হঠাৎ একটা
ভগবান টগবান গোছের একজন লোক আমার সামনে এসে দাঁড়ালেন। তার ইয়া লম্বা দাড়ি, কালো কুটকুটে একটা লম্বা আলখাল্লা পরা। তিনি বললেন, শোন টেনি, দিনরাত তো তুই শুধু চাই চাই করিস, এটা দাও ওটা দাও, পরীক্ষায় পাস করিয়ে দাও, আরো কত কি, চাহিদার তো শেষ নেই। আর কত রকম অন্যায় আবদার যে আমার কাছে করিস তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো হয়তো বললি, হে ভগবান, কুট্টি পিসিকে মন্ত্র বলে অঘরে ঘুম পাড়িয়ে দাও, যেন তার বয়াম থেকে বেশ করে আচার চুরি করতে পারি। কিংবা হয়তো বললি, কাল শিয়ালপাড়ার সঙ্গে ফুটবল ম্যাচ রয়েছে, জিতিয়ে দিতে হবে। কিন্তু শোন, তোর এত সব চাই চাই শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। তাই তোকে এবার স্বপ্নে আমি একটা ছাগল দিয়ে যাচ্ছি। এ ছাগল যে সে ছাগল নয়, ওকে খুব যত্ন করবি, আর কখনো ওকে নিয়ে ব্যবসা করবি না। যদি করিস তবে কিন্তু অশেষ দুর্গতি। এই নে, ওর খাবার লিস্টে দিলাম, মন দিয়ে পড়। কথা বলতে বলতে তার যাওয়ার সময় হয়ে এলো। অমনি ভগবান এক লাফে স্বর্গে যাবার আগে তিনি সেই দেবদত্ত ছাগলের জন্য একটি বাসস্থান ও তার আহারের সংক্ষিপ্ত একটা তালিকা দিয়ে গেলেন। শেষে আবার দাঁতে খটখট শব্দ তুলে বললেন, শোন, খাবারের লিস্টিটা মন দিয়ে পড়িস, আর সব সময় ওই কথাটা মনে রাখবি। আমি আবার সাবধান করে দিয়ে গেলাম, ছাগল নিয়ে যদি কোনোদিন তুই ব্যবসা ফেঁদে বসিস তাহলেই মরেছিস। ছাগল হারিয়ে তুই পাগল হয়ে যাবি বলে রাখলাম। এই কথা বলেই ভগবান ফুস করে এরোপ্লেনের মতো উড়ে মেঘের আড়াল থেকে টাটা বলতে বলতে মিলিয়ে গেলেন দাড়ি ফাড়ি শুদ্ধ। ধর্মর করে বিছানা থেকে উঠে পড়লুম আমি। দুহাত দিয়ে বারবার করে চোখ কচলাতে লাগলুম। তারপর বেশ করে চশমা লাগিয়ে ভালো করে চারপাশে তাকিয়ে দেখলুম। শেষে নিজের হাতের মুঠোর মধ্যেই পেলুম এক টুকরো কাগজ। তাতে ছাগলের সকাল বিকেল দুপুরের 3 বেলার খাওয়ার লিস্ট, বেশ বড় বড় গোটা হরফে লেখা। ভগবানের হাতের লেখা ঠিক খাসা। এই কথাটা মনে হওয়া মাত্রই জানালার কাছে দেখতে পেলুম দুটো শিং আর এক মুখ দাড়ি শুদ্ধ ঋষিকল্প ছাগলটি প্রসন্ন মুখে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি একবার ছাগলটার দিকে তাকিয়ে বেশ একটা ভাব ভাব চোখ করে বললুম, বাবা অজামিল, এসো, এই জল চৌকিতে বসো। ছাগলটা বারদিক খুক খুক করে কাশলো। তারপর গলার দড়িতে বাঁধা রুমালে বেশ ভালো করে নাকটাক মুছে জল চৌকিটা এসে বসলো ঘটের মতো। বাছার পরও সর্দির ধার দেখছি। অবশ্য আসতেও তো হয়েছে অনেক পথ পেরিয়ে। মেঘ, বৃষ্টি, রোদ্দুর, 7 সমুদ্র সবই পেরোতে হয়েছে। এরকম একটু তো হবেই। ছাগলটা কোনো কথা বললো না, শুধু ভুরভুর করতে লাগলো জল চৌকিটাতে বসে। তারপর গায়ের জামার পকেট থেকে একটু আদা কুচি বের করে মুখে পুড়ে কুচকুচ করে চিবুতে লাগলো। আমি ওর দিকে চেয়ে বললাম, বসো, রাতে বুকে গরম তেল মালিশ করে দেবো, তাতে সর্দির উপকার হবে। তারপর খাবার লিস্টিটা আর মন দিয়ে পড়লুম। সকালে কফির সঙ্গে মাখন রুটি আর কয়েক টুকরো মিষ্টি আপেল যেন অবশ্য খাওয়ানো হয়। ব্র্যাকেটে লেখা আছে, চেখে দেখো একটু যেন টক না থাকে, ওর বড্ড অম্বলের ধাত। যদি অরুচি রোগ হয় তাহলে কুক্কুট পাখির ডিম সেদ্ধ করে দেওয়া চলতে পারে। দুপুরে ভাত, শুক্তো, ছোলার ডাল, লাউ ঘন্ট আর টাটকা পোনা মাছ। ব্র্যাকেটে কাঁটা বেছে দিতে হবে। বিকেলে দুধ দিতে হবে। আর রাত 8টার মধ্যে খেতে না দিলে হজমের গোলমাল হবে। রাতে কয়েকখানা গাওয়া ঘিয়ে লুচি, একটু শুকনো আলুর দম, 2টি বেগুন ভাজা আর একটু রাবড়ি। লিস্টটি দেখে তো আমার চোখ ছানা বড়া। রোজ রোজ এত খাবার আমি জোগাড় করবো কোত্থেকে? আমি তো নিজেই রুগী, কোন দিন খাই কোন দিন উপোস করি। তার উপর অজামিলের পরিচর্যা, এত পরিশ্রম করবে কে? কিন্তু উপায় নেই, ভগবানের দেওয়া কেষ্টর জীব, তাকে কোনো মতেই অচ্ছেদ্য করা যায় না। কাজেই আমার সকালের খাবার 1 পাথর বাটি গরম চা খেয়ে গ্রামের হাটে গেলুম বাজার করতে। নিজের না হোক, অজামিলের জন্য তো খাবারের জোগাড় চাই। যাবার সময় আমি বেশ করে মেঝের উপর চট বিছিয়ে দিলুম। তার উপর বেড কভার দিয়ে বিছানা পেতে কান বালিশে অজামিলকে শুইয়ে বেশ করে বুঝিয়ে শুনিয়ে হাঁটে গেলুম। বললুম, একটু বিশ্রাম করো বাবা অজামিল, অনেক পথ হেঁটেছো, অনেক পরিশ্রম করে এসেছো। আমি তোমার জন্য কিছু খাবার কিনে আনি,
কিন্তু মনে রেখো, এর মধ্যে যেন কোনো বাজে জিনিস খেয়ে ফেলো না। অজামিল কান বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। পরক্ষণে গাঢ় ঘুমে ঢলে পড়ল। হাতের লিস্টিটা নিয়ে আমি বেরিয়ে পড়লুম। মুসুরি হাঁ করে চেয়ে আছে টেনিদার মুখের দিকে, কিন্তু টেনিদা সেই যে মুখে কুলুপ এঁটেছে আর খুলছেই না, খালি ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে আর মুসুরির দিকে তাকাচ্ছে। ওদিকে মুসুরির তো ততক্ষণে মনে মনে বাজারটা 3বার ঘোরা হয়ে গেল। অবশেষে টেনিদা বলল, জানিস মুসুরি, সে সময় বেরোনাটাই আমার কাল হলো। তবে বেরোনোর কি দরকার ছিল শুনি? এই কথা বলবে বলে মুসুরি সবে হাঁ করেছে। তার আগেই টেনিদা আগের কথার খেই ধরে বলতে শুরু করে দিল, ভগবান তো আমাকে ছাগল দিয়েই খালাস, কিন্তু সেই ছাগলের খাবার দাবার তো আমাকেই ঠিক মতো জোগাড় করতে হবে, বুঝলি মুসুরি? টেনিদা বললে। ছাগলের খাবার জোগাড় করতে করতে মুখখানা যেন বেগুন পোড়ার মতো হয়ে গেল আমার। লম্বা লম্বা আঙুল দিয়ে খুচখুচ করে কান টান চুলকে নিলাম আমি। এদিকে পকেটটাও প্রায় খালি হয়ে এলো, অথচ কিছুই কেনাকাটা হলো না। মনে মনে ভারী রাগ হলো আমার, মুখ দিয়ে বিচ্ছিরি বিচ্ছিরি সব কথা বেরোতে লাগলো। সে রাগ দমন করতেই হলো আমাকে, কারণ স্বয়ং ভগবানের দেওয়া ছাগলকে তো আর যা তা কিছু বলা যায় না। হয়তো মনের কথা বুঝে ফেলে আমাকেই সাপসাপান্ত কিছু করে ফেলবে। সুতরাং মনের কথা মনেই চেপে রেখে বললাম, না না, এমন আর কি খায় ছাগলটা, প্রায় কিছু খায় না বললেই চলে। আহা, কেষ্টর জীব, অনেক সাধ্য সাধনায় ওকে পাওয়াবই তো নয়, তা খেলোই বা একটু ভালো মন্দ। আমার কেনাকাটার বহর দেখে দোকানি অবাক হয়ে বলল, এ গো টেনি শর্মা, মুখখানা যে আনন্দে একেবারে তেলের নাড়ু হয়ে গেছে, বাড়িতে বুঝি ভোজ টোজ কিছু রয়েছে? দোকানের কথা শুনে আর পিত্তি চলে গেল। খাড়ার মতো নাক থেকে গ্যাক গ্যাক একটা শব্দ বেরিয়ে এলো আপনা হতেই। রেগে বললাম, তোমায় মেলা ফ্যাচ ফ্যাচ করতে হবে না, আমার যা খুশি তাই কিনবো। কেনা তো হলো, কিন্তু এত জিনিস কি একা বয়ে নিয়ে আসা যায়? ঠিক যেন একটা যজ্ঞের আয়োজন। সে সময় ওখান দিয়ে সিধু গোয়ালা যাচ্ছিল, দেখেই চেঁচিয়ে উঠলাম, হেল্প হেল্প সিধুদা। সিধু গোয়ালাও আমার দিকে তাকিয়ে অবাক, বললে, এত বাজার নিয়ে কোথায় যাচ্ছ গো? বাড়িতে খাওয়া দাওয়া আছে বুঝি? রাগে পিত্তি জ্বলে গেল আমার। লোকগুলো দিনরাত কেবল খাই খাই, খাওয়া ছাড়া কি লোকগুলোর কোনো কাজ নেই? এতই যদি খাবার ইচ্ছে, খা না ওই কাকটাকে, উড়ে যাচ্ছে, ধরে খা। আমার মুখ দেখে সিধুদা কি বুঝলো কে জানে, আমাকে বলল, এত চড়ছো কেন টেনি ভাই? যা যজ্ঞের বাজার করে নিয়ে চলেছ, বোঝার ভারে তো হাঁটতেই পারছো না, তাই ও কথা মনে হলো। তাই তো চটবার কি আছে, ভালো মন্দ তো সবাই খেতে ভালোবাসে। ভালোবাসে বই কি, আমি বললাম, কিন্তু সিধুদা যা ভাবছো তা নয়। এ খাবার কোনো নেমন্তন্নর জন্য নয়, এমনকি কোনো মানুষের জন্যও নয়। এ খাবার একটা ছাগলের জন্য, সে ছাগলের খাবার। একটা আঁক শব্দ করে পথের মাঝখানে বসে পড়লো সিধু গোয়ালা। বলল, বলো কি হে, এ যে একেবারে ঠাকুর সেবার বাজার। আমি ভাবলাম তোমাদের বাড়ি গুরু ঠাকুর এলো বুঝি, তাই মা ঠাকুরন এসব বাজার টাজার করতে পাঠিয়েছেন। আরে ওঠো ওঠো বলে আমি সিধু গোয়ালার হাত ধরে টেনে তুললাম। বললাম, আরে ছাগল মানে কি যে সে ছাগল একেবারে? বলতে গিয়ে হুঁশ হলো আমার, জিভ কেটে বললুম, হ্যাঁ না মানে ছাগলটা এতদিন বিলেতে ছিল কিনা, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক ধরা বাঁধা। সব জিনিস খায়ও না, খেলেই বমি করে, আর নানা রকম বিচ্ছিরি ব্যামো হয়। ফুচুদার ছোট পিসিমা ওকে বিলেত থেকে পাঠিয়েছে, মানে বুঝতেই পারছো, এখানকার মতো মাদুচ্ছি কোনো ছাগল নয় এটা। বড় লোকের শৌখিন জীব তো, ভালো মন্দ ছাড়া মোটেই খায় না। তাই ডিম, রুটি, মাখন আর এইসব ভালো ভালো তরি তরকারি নিয়ে চলেছি। যদি এখানে পচা তুলো বালিশ চিবিয়ে অসুখে পড়ে, তবে আমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে হবে বিলেতে চিকিৎসার জন্য, আরো বিস্তর খরচ। তার চেয়ে এখানে খরচ করাই ভালো, কি বলো? তাতে ছাগলটার মন ও শরীর দুই সুস্থ থাকবে। কথা বলতে বলতে যখন প্রায় বাড়ির কাছে এসে পড়েছি, তখন সুদাকে বললাম, এবারে জিনিসগুলো দাও, এটুকু পথ আমি নিয়ে যেতে পারবো। আরে দূর, এইটুকু পথের জন্য আর কষ্ট কি? তাছাড়া এত দূর এলাম আর ছাগলটাকে দেখে যাবো না, তাই কি হয়? আমার মন কিন্তু কিছুতেই সায় দিচ্ছিল না। কি জানি বাবা, ঠাকুর দেবতার ব্যাপার, যদি বেশি দেখাশোনা করলে আবার টেসে যায়, তবেই তো হয়েছে কাজ ছাড়া। আমি সিধুদাকে বুঝিয়ে বললাম, জানো সিধুদা, আজ বারটাও ভালো নয়, আর তাছাড়া খাস বিলেত থেকে এই শাকচচ্চড়ি দেশে এসে ওর দেহটাও বিশেষ ভালো নেই, অনেক পথ উড়ে এসেছে তো। তুমি না হয় দিন কয়েক পরেই ওকে দেখো। কেন গো, তোমার ছাগলকে দেখলে আমি খেয়ে ফেলবো নাকি?
সিধুদা অবাক হয়ে প্রশ্ন করল। না 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 না, তা ঠিক নয়, তবে ছাগলটার। আমি তোতলাতে লাগলুম। ছাগলটার খাবার এতদূর টেনে আনলাম, আর ছাগলটাকে না দেখে সিধুদা যেন নাছল বান্দা। ততক্ষণে বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়েছি আমরা। প্রাণের দায়ে যেই আসল কথাটা বলতে যাচ্ছি, বুকের ভেতর ছ্যাত করে উঠল। ঘরের দরজা হাট করে খোলা, আর ছাগলটা ঘরের ভেতর নেই। সিধুদাও ততক্ষণে দাওয়ার মধ্যে বসে পড়েছে। পাগলের মতো আমি ছাগলটাকে এঘর সেঘর খুঁজতে লাগলাম, কিন্তু সব বৃথা। ছাগলটা কোথাও নেই। ভগবানের দেওয়া ছাগল, কি তার মতিগতি কিছুই জানি না। হয়তো খিদের জ্বালায় কোথাও ছেঁড়া মাদুর বা ন্যাকড়াকানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তারস্বরে চিৎকার করে ডাকতে লাগলাম, আজামিল, ও বাবা আজামিল, কোথায় তুমি? কিন্তু কোথায় আজামিল? তার বদলে সামনের জলা থেকে একটা কটকটে ব্যাঙ গলা ফুলিয়ে কটকট করে ডেকে উঠল। আমি আবার চিৎকার করে ডাকলাম, ঘণ্টেশ্বরী। ভাবলুম এই নামটা হয়তো ওর পছন্দ হবে এবং সাড়াও দেবে, কিন্তু কোথায় কে? কোনো সাড়া শব্দ নেই, শুধু একটা ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। নিরাশ হয়ে আমি দাওয়ার ওপর থপ করে বসে পড়লুম। কি হবে সিধুদা? সে তো নেই। এ কি পিসি সরকারের ম্যাজিক নাকি? এই আছে এই নেই। তাই তো গো, তবে কিনা ছাগল বলে কথা, এ দেশিই হোক আর বিলেতেই হোক, কেউ কি লোভ ছাড়তে পারে? দেখো এতক্ষণে কেউ তাকে কি করে ফেলেছে। হয়তো যত সময় তোমার বাড়িতে এক বাটি মাংস এসে পড়বে, শুধু আমি বলুম ধোপার মোট বয়ে। কি বলবো জানিস, তখন আবার ডুক করে কান্না পাচ্ছে। কি করি কিছুই ভেবে পেলুম না। খানার মতো নাকটা আমার পতাকার মতো অর্ধনমিত হয়ে আসছে। কত আর সহ্য করা যায় বল? কত সাধ্য সাধনায় ভগবানের কাছ থেকে আমি এই স্বপ্নাদ্য ছাগল পেলুম, আর সেই ছাগল কিনা হারিয়ে গেল। বসে বসে গভীরভাবে ভাবছি। ঠিক এই সময় মনে হলো কে যেন আমার শার্টটা একটু একটু করে টানছে। আমি কিন্তু মোটেই ফিরে তাকাইনি। সিধুদাই চিৎকার করে উঠল, অটানি, দেখ দেখ তোর হারানিধি ছাগল, ডিলা গ্র্যান্ডি মেপিস্টোপিলিস। ইয়াক ইয়াক বলতে বলতে আমি এক পেল্লায় পোল ফন্ট খেলুম। তাই তো, সেই ছাগলটাই তো বটে, কিন্তু এ কি, ও যে আমার শার্টের অর্ধেকটা পাপড় ভাজের মতো চিবিয়ে ফেলেছে। হঠাৎ ছাগলটা করে চেঁচিয়ে উঠল। গলার শটটা আমার তো পছন্দ হবে না, ঠিক যেন বাঁদর নাচনেওয়ালাদের সঙ্গে গঙ্গারাম নামে যে ছাগল থাকে তার মতো শুনতে। মুখখানাও কেমন চকচকে, চোখ দুটো রাগি রাগি, গায়ের রংটাও যেন তেমন সরেস মনে হয় না। আমি মনে মনে বললাম, যত সব সিধু দেখো মন দিয়ে ছাগলটাকে দেখছিল। তার চলাফেরা ভাবগতিক সবকিছুই সে সন্তর্পণে লক্ষ্য করছিল, ঠিক যেন বিলেতের ছাগল দেখে জীবন সার্থক হোক, এইরকম একটা ভাব। আমি বললুম, ছাগল তো দেখা হলো, এবার বাড়ি যাও সিধুদা। কথাটা শুনেই চটে উঠল সিধুদা। কেন, তার ছাগল কি আমি দেখলে হয়ে যাবে? মানে তা নয়, ওর এখন একটু বিশ্রাম টিশ্রাম দরকার কিনা, তারপর খাবে। খাবে তো কি হয়েছে, খাক না, আমি কি ওকে বারণ করেছি? যত সব, বাড়িতে একটা ছাগল, যদি একটা আস্ত সাহেব আসতো তোর বাড়িতে খাস বিলেত থেকে, তাহলে যে তুই কি করতিস তার ঠিক নেই। সিধুদার রাগ দেখে ছাগলটা যেন কেমন ঘাবড়ে গিয়ে দাওয়ার ওপর একটা চেয়ার ছিল তাতেই উঠে গেল। সিধুদা এবার উঠে দাঁড়ালো, তারপর বার কতক বেশ করে ছাগলটার আগা পস্তলা দেখে মিটমিট করে বলল, টেনি, বিলিতিই বলিস আর জার্মানিই বলিস, এটা কিন্তু নির্ভেজাল বোকা ছাগল। নইলে ওর মুখে এত দাড়ি হবে কেন, আর গায়ে ভাবন বিকট গন্ধ হবে কেন? দেখ গিয়ে কারোর মানত ফানত ছিল হয়তো, তাই না কেটে পথে ঘাটে ছেড়ে দিয়েছে। তোর ঘাড়ে কেউ ওটা গছি দিয়ে বলেছে বিলেতের অজ, একেবারে সভ্য ভব্য। সিধুদা এখানেই থামলো না, সুর করে একটা ছড়াও ধরলো, ছাগল দেখে পাগল হলুম, বলবো কি রে টেনি, এটার চেয়ে অনেক ভালো আমার ঘরের মিনি। যেই বলা ছাগলটা কি বুঝলো জানি না, বেওনেটের মতো শিং নেড়ে সিধুদাকে তেড়ে একেবারে বাড়ির চৌহদ্দি পার করে দিয়ে এসে হাঁপাতে লাগলো। এবার আবার হারিয়ে যাওয়া আস্থাটা আবার ওর ওপর ফিরে এলো। যা হোক, ভগবানের দান, তার দাড়িই থাক আর গায়ে গন্ধই থাক। আমি ওকে যত্ন করে প্রাতরাশ খাওয়ালাম, কোনো ঝঞ্ঝাট টঞ্ঝাট না করে দিব্যি সোনার মতো মুখ করে চেটে পুটে সব খাবার খেয়ে নিলে। তারপর চোখ দুটো বেশ ঢুলঢুল করতে লাগলো। আমি বললুম, এবার বিশ্রাম করো বাবা, আমি তোমার মধ্যাহ্নভোজের জোগাড় করি গিয়ে। এই বলে আমি উঠলাম।
টেনিদা অনেকক্ষণ ধরেই গল্প বলে চলেছে। এখন হঠাৎ মুখ তুলে সামনের দিকে তাকিয়ে কিরকম অন্যমনস্ক হয়ে পড়ল। তারপর খাড়ার মতো নাকটা উঁচু করে বলল, এই মসুরি, চট করে চারানা পয়সা বার করতো। এই চিনে বাদামওয়ালা, চারানার বাদাম দাও তো। বুঝলি মুসুরি, খালি পেটে গল্পের জোর আসে না। শুনে মুসুরির মুখখানা পান্তুয়ার মতো হয়ে গেল। বলল, আমার কাছে পয়সা কোথায় টেনিদা? ও, গল্প শোনার সময় চতুর্ভুজ আর খাওয়ানোর সময় শুক্তোর মতো মুখ। যা বেরো এখান থেকে, তোদের মতো লোককে আবার গল্প শোনাতে বসাই ভুল হয়েছে। মুসুরি তার সজনা ডাঁটার মতো আঙুলগুলো চালিয়ে মাথা চুলকুতে লাগলো। অমন খচখচ করে মাথা চুলকাচ্ছিস কেন রে? মাথায় উকুন টুকুন নেই তো? টেনিদা খিচিয়ে উঠল। না, এমনি। তুমি তবে চিনে বাদামই খাও, বলে 2 আনা পয়সা বের করলো। টেনিদা আর চোখে ব্যাপারটা লক্ষ্য করে বলল, কিনছিস তো মোটে 2 আনার বাদাম, ভাবখানা যেন একেবারে মুর্গ মুসল্লাম বিরিয়ানি পোলাও মশলা দমে কি চাউ চাউ খাচ্ছে। এক একটা আস্ত গল্প শুনবি আর মাত্র 2 আনা পয়সা ছাড়বি না। টেনিদা বাদাম খেতে খেতে আবার গল্প বলা শুরু করলো। সমস্ত মনটাই ভেঙে গেল বুঝলি মুসুরি। রান্না চাপিয়ে ফিরে এসে যে দৃশ্য দেখলুম তাও তুই করুন। যাকে ভালো বাংলায় বলে হৃদয় বিদারক টিদারক, মানে সে নেই নেই। মুসুরি 2 আনার লোকসান ভুলে গিয়ে বলল, নেই মানে কি নেই? কোথায় নেই? কেন নেই? টেনিদা একটার পর একটা চিনে বাদাম চিবিয়ে যাচ্ছে আর হাত ঘুরিয়ে বলে যাচ্ছে, নেই রে মুসুরি, নেই, একেবারেই নেই। জলে স্থলে অন্তরিক্ষে কোথাও নেই। আমি মাথায় হাত দিয়ে বসলুম। এত দূর পর্যন্ত বলে টেনিদা বসে আছে তো বসেই আছে, আর মুসুরি তীর্থের কাকের মতো তার মুখের দিকে চেয়ে আছে। বাদাম খাওয়া শেষ হলে তবে টেনিদা সম্বিত ফিরল। মুসুরি বললে, তারপর? তারপর গল্পের ছেঁড়া সুতো জোড়া দিয়ে টেনিদা বলে চলল, আমার যে তখন মনের কি অবস্থা মুসুরি, তোকে কি বলবো। মানে তোকেই যদি কেউ নুন লঙ্কা আর চালের সঙ্গে হাঁড়িতে চাপিয়ে খিচুড়ি তৈরির জন্য, অথবা যদি খিচুড়ি করেই ফেলে, তোর যেমন হৃদয় বিদারক পরিস্থিতি হবে, আমারও তেমনি অবস্থা। মুসুরি খিচুড়ির কথা শুনে বেজির বাচ্চার মতো 32 পাটি দাঁত বের করে খ্যাক খ্যাক করে উঠল। বলছিলে তো ছাগলের গল্প, এর মধ্যে আমাকে আবার খিচুড়ি বানিয়ে দিলে কেন? গো মূর্খ। টেনিদা বাজখাই গলায় পুজোর বাড়ির কাঁসরের মতো খ্যান খ্যানে আওয়াজে বললে, আরে খিচুড়ি বললেই কি তোকে কেউ খিচুড়ি বানাচ্ছে? তুই তো বড় বেরসিক দেখছি, আসল কথাটা বলার আগেই সব গোলমাল পাকিয়ে দিচ্ছিস। এত করে খাইয়ে দাইয়ে এমন একটা দাঁত খিচুড়ি শুনতে মুসুরির একদম ভালো লাগলো না। সেও রাগের মাথায় জবাব দিল, কি যে হয়েছিল সেটাই তো আমি সেই থেকে জানতে চাইছি, তুমি তো কিছুই বলছো না। যাক, এখন বলছি শোন। কিছুক্ষণ পরে ঘরে ফিরে দেখি দক্ষযজ্ঞ হয়ে গেছে। সবাই মিলে আজামিলকে বেধড়ক ঠেঙিয়েছে। সকালে অত খাবার পরেও সে কুট্টি পিসির 1 কৌটো তামাক খেয়েছে, 1খানা তসরের শাড়ি খেয়েছে, 1খানা চটের থলি খেয়েছে, 1 বয়াম কুলের আচার খেয়েছে, আবার 1 শিশি ছাগলের ঘি পর্যন্ত খেয়েছে। সব শেষে বেমক্কা মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। সব শুনে টুনে আমি তো অবাক। কাকে যে কি বলে শান্ত করব বুঝতে পারলাম না। এদিক ওদিক চাইলাম, তারপর খুচখুচ করে মাথা চুলকুতে লাগলাম। অজামিলের খাওয়ার বহর থেকে আমি মনে মনে আওড়াতে লাগলাম, চাল কম খান, গম গম খান, গম কম খান, সব কম খান। একবার এমনও মনে হলো যে ও বোধহয় একটা ফ্যাক্টরি এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারে। হয়তো ওর এই খাই খাই বাতিকের সঙ্গে বুঝতে না পেরে ওর হাত থেকে বাঁচবার জন্যই ভগবান আমার স্বপ্নে এসে ওকে আমার হাতে দিয়ে গেছেন। এখনো আমাকেই না গোটা খেয়ে ফেলে। যা খাওয়ার বহর দেখছি কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু এত কাণ্ড যাকে নিয়ে সেই অজামিল গেল কোথায়? আমি অজামিলকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও পেলাম না। ঘর শূন্য, বাড়ি শূন্য, চারিদিক শূন্য, সব যেন খাকা করছে। শুধু ঘরে মেঝের ওপর কটা মাত্র কাঁঠাল পাতা পড়ে আছে। কাঁঠাল পাতা দেখেই আমার মনে একটা সন্দেহ কি মারল, কেউ অজামিলকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়নি তো? একটা কিছু গন্ডগোলের ব্যাপার আছেই এর মধ্যে, থাকতেই হবে। নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি লোক অজামিলকে চুরি করে নিয়ে গেছে। এখন কি করা যায়? আমি মহা চিন্তায় পড়লাম। পাশের বাড়িতে থাকতেন শ্যামনগরের ন্যাপা মামা, তার কাছে গেলুম পরামর্শ করতে। কি করে উদ্ধার করা যায় অজামিলকে?
শ্যামনগরের ন্যাপা মামার বাড়িতে আমরা পাড়ার সকলে মিলে অনেকবার চড়ুই ভাতি করতে গেছি। সব শুনে ন্যাপা মামা বললেন, খুব ভাবনার কথা বটে, তবে আমার কি মনে হয় জানিস টেনি, নিশ্চয়ই কেউ তোর স্বপ্নাদ্য ছাগলকে নিয়ে গিয়ে তার বদলে অন্য কোনো ছাগলকে ওখানে রেখে গেছে। এসব সেই বদলি ছাগলেরই কাজ। ন্যাপা মামার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কাতর কণ্ঠে বললুম, তবে তো খুব সমস্যার কথা। যদি তোমার কথাই সত্যি হয় তবে কোথা থেকে খুঁজে পাবো আজামিলকে? সে আর ভাবনা কি, যে ছাগলটা নিয়ে গেছে সেই বলে দিতে পারবে ছাগলটা সে কোথায় রেখেছে। ছাগলটা তো আর নিজে নিজে উড়ে যেতে পারে না, তার মানে কেউ নিশ্চয়ই তাকে লুকিয়ে রেখেছে। তুই বরং তাকেই খুঁজে বার করার চেষ্টা কর, চোখ কান খোলা রাখ। শুকনা মুখে ন্যাপা মামার ঘর থেকে বেরিয়ে এলুম। ন্যাপা মামা তো বলেই খালাস, আমি এখন সেই নাটের গুরুকে কোথায় খুঁজে মরি। আর ভগবানের দেওয়া ছাগলকে যদি খুঁজে না পাই তাহলে আমার জন্য যে কি অপেক্ষা করছে কে জানে। একে তো ভগবানের দেওয়া ছাগলটাকে সকলে মিলে পিটিয়েছে, তার উপর সেটাকে বাড়ির চৌহদ্দির মধ্যে কোথাও দেখা যাচ্ছে না। তবে কি ভগবান নিজেই আমার উপর রুষ্ট হয়ে অজামিলকে ফেরত নিয়ে গেলেন, নাকি সত্যিই অন্য কোনো দুষ্টু লোক তাকে নিয়ে গেল? এইসব সাত পাত ভেবে ভেবে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। আমি বারান্দার এক কোণে বিমর্ষ হয়ে বসে রইলাম। এমন সময় আমার নজর গেল পটলার দিকে। দেখি সে আমার দিকে দন্ত বিকাশ করে খ্যা খ্যা করে হাসছে। উত্তেজনায় ওর মুখখানা আমসত্ত্বের মতো টকটকে লাল। পটলা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর ভালো মানুষের মতো মুখ করে বলল, কি গো টেনিদা, এমন মনমরা হয়ে বসে আছে কেন? আমি পটলার দিকে তাকালাম। মনে হলো, আহা কি ভালো ছেলেটি, ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আমি ফস করে বলে বসলাম, ন্যাপা মামা বলছিলেন। পটলা ন্যাপা মামাকে বিলক্ষণ চেনে, অনেকবার সেও আমাদের সঙ্গে শ্যামনগরে চড়ুই ভাতি করতে গেছে। ন্যাপা মামার কথায় তার বুঝি চড়ুই ভাতির চাটনির কথা মনে পড়ে গেল। সুরুত করে মুখে জল টেনে বললে, কি বলছিলেন, ফিস্টির কথা? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। কিন্তু পটলা ছাড়বার পাত্র নয়, সে তবু বলেই চলল, কি ও কিছু বললে না যে? বলো না, কি খুঁজছিলে? অত কিছু হারিয়েছে নাকি? আর অত বাজার হাট রান্না বান্নাই বা কিসের জন্য? বাড়িতে ফিস্টি আছে বুঝি? না না, তেমন কিছু নয়। আমি তেতো খাওয়ার মতো মুখ করে বললাম। বললে হবে, আমি বুঝি কিছু দেখিনি? পটলা এই কথাটা বলতেই আমি ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। কি দেখার কথা বলছে ও? ও কি সত্যিই কিছু জেনে গেছে নাকি? আমার কেমন যেন সন্দেহ হলো। না, পটলাকে ভালো মতন ঝাঁকানো দরকার, ওর পেটের থেকে কথা বার করতেই হবে। আমি একেবারে সোজা সোজা জিজ্ঞেস করলাম পটলাকে, আমার ছাগলটাকে কোথায় রেখেছিস পটলা? ভালো চস্ত বের করে দে। ছাগল? তোমার ছাগল? পটলা এমন ভাব করলো যেন এর থেকে অবাক করা খবর ও জীবনে শোনেনি। তাইতেই ওর ওপর সন্দেহটা আমার ভালো মতোই গেড়ে বসলো। আমি বললাম, হ্যাঁ আমার ছাগল অজামিল, কোথায় রেখেছিস তাকে? পটলা তবু কি কিছু বলতে চায়, তার মুখে সেই একই কথা, আমি তো শুধু ফিস্টির দিনটা কবে জানতে এসেছিলাম, ছাগলের কথা আমি বলবো কেমন করে? শুনে আমার এত রাগ হলো কি বলবো। আমি মরি আমার দায়ে, আর ওর কেবল খাই খাই, যেন আমার বাড়ি ওর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন। ভীষণ লাগে আমার নাকের ভেতরে একটা ঘরাত করে শব্দ হলো। আমি একেবারে সোজাসুজি জিজ্ঞেস করলাম, আমার ছাগলের কি হলো, মানে যার ভালো নাম অজ, তার কি হলো? এই বলে অয় অজগার আশ্চর্যের মতো হাত দুটো বেয়োনেটের মতো করে পটলার দিকে উত্তেজিত হয়ে তেড়ে গেলাম। দু পা পিছিয়ে গিয়ে পটলা বললে, ছাগল? কি যে বলো তার ঠিক নেই। ছাগল টাগলের আমি কি জানি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমার গরুরের ঠোঁটের মতো এই নাকটা সোজা পটলার মুখের ওপর অনেকক্ষণ রেখে বললাম, ছাগল যদি না পাই তোকেই বলছি পটলা, আমি একটা কুরুক্ষেত্র করে ছাড়বো। ছাগলের ব্যাপারটা কি বলতো? পটলা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ব্যাপারটা আর কি, তেমন কিছুই নয়, তবে সেটা পরে বলবো, এখন আগে আমার ছাগল আমি ফিরে পেতে চাই, চাই চাই। পটলা বললে, দেখো এখানে একটা কাঁটা পড়ে আছে, আর ওই দেখো তোমার ঘরের তালা, কে যেন কাঁটাটা দিয়ে তালাটা খুলে ঘরে ঢুকেছে মনে হয়। আমি বিস্ময়ের চোখে খানিকক্ষণ কাঁটা ও তালাটার দিকে তাকিয়ে রইলাম। তারপর একতাল ময়দার মতো থপাস করে নেতিয়ে বসে পড়লাম মাটিতে। পটলা রে, আমার সোনার ছাগল তুই,
সে কি যেন বলে, কে যেন চুরি করে নিয়ে গেছে রে। সিধু তখন ঠিকই বলেছিল, টেনি তোর ছাগল চুরি গেছে, এখন কি করে ফিরে পাই তাই ভাব। আমি তখন ওসব কথা বিশ্বাস করিনি রে। ছাগলের স্মৃতি মনে পড়তেই শার্টের কলারে হাত পড়ল। ধুরা ধুরা, কত জন্ম যেন খাইনি, হাওয়াতের মতো যা পেয়েছে তাই খেয়েছে। এবার পটলার হাসি পেল, বললে এবারও জিহন আলীকে খেয়ে তবে স্বস্তি পাবে, খুঁজে বের করে ওকে এক্ষুনি তাড়িয়ে দাও। জিহন আলীর আস্কারাতেই ওর এত বারবারন্ত, কিন্তু ও এলো কি করে এখানে? তাই তো, এটা রকম সকম তো একেবারে জিহন আলীর মোরকুটে ছাগলটার মতো, কিন্তু ওটা এখানে এলো কি করে? এটা ছাগল কোথাকার। এইটুকু ভাবতে যা সময় লেগেছে, তারপরেই আমি কাজে লেগে পড়লাম। তুই বল মুসুরি, এরপর আর কি সময় নষ্ট করা চলে? দুধদার করে লাঠি নিয়ে তাড়া করলাম। কীর্তি দেখে আগেই চিনতে পারা উচিত ছিল বেটাকে। এমনিতে জিহন আলীর এই লোভী সর্বভুক ছাগলটার তো গুণের শেষ নেই, সবসময় লোকের কাছে মার খাচ্ছে, মৌকা পেলে লোকে ওর দুধও দুয়ে নিচ্ছে, আর ও যা পাচ্ছে তাই খেয়ে সাবার খাচ্ছে, নালতে শাক থেকে সজনে ডাঁটা সব। আর যদি জিহন আলীকে নালিশ করতে যাও, তাকে দেখে শুনে মনে হবে সে যেন স্বপ্ন দেখছে, অবাক অবাক চোখ করে বলবে, আমার গঙ্গারাম তো বড্ড ভালো, ও এমনটি করতেই পারে না। তোমার ছাগল যে আমার যথা সর্বস্ব খেয়ে শেষ করলে, কেউই অভিযোগ করলে জিহন আলী হেসে উঠে বলে, ওই একটি দোষ বাছার, একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, আর কখনো মুখ বন্ধ করে থাকতে পারে না, তা নইলে ওর মতো সদাসি ভালো মানুষ আর নেই। লোকে আর কি করে, বাধ্য হয়ে মুখ ঝামটা দিয়ে চলে আসে। আমিও বা আর কি করব, বাগানের ছায়া ছায়া একটা কোণ থেকে গঙ্গারামকে টেনে বার করে বেধরক ঠেঙিয়ে বিদায় করলাম। জিহন আলী ছাগলটাকে তাড়িয়ে এসেও আমি এতটুকু শান্ত হলাম না, উল্টে ভগবানের দেওয়া ছাগলটার শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়লাম। ব্যাপারটা কিরকম হলো? তবে কি আমার স্বপ্ন পূরণের এখানেই ইতি? ছাগলের শোকে আমার যে এমন অবস্থা হবে পটলা নিজেও বোধহয় ভাবতে পারেনি। ছাগলের খোঁজে আমাকে হয়রান করাই তার মতলব ছিল। এখন আমার মুখে সব কথা শুনে পটলার তো লজ্জায় মরে যায় অবস্থা, বারবার আমার কাছে মাপ চাইতে লাগলো। আসলে ব্যাপারটা কি হয়েছিল বলতো? দেবদত্ত ছাগলটাকে পেয়ে আমার কোনো দিকে কোনো হুঁশ ছিল না। আমার তখন এমনই মশগুল অবস্থা যে পটলাকে আমি খেয়ালই করিনি। আমি ভাবতেও পারিনি দরজার পাশে দাঁড়িয়ে হতচ্ছাড়া পটলাটা সব ব্যাপারটা লক্ষ্য করেছে। আমি ঘরে শেকল দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে যেতেই পটলা ধীরে ধীরে জানালার কাছে এসে দাঁড়ালো এবং অত্যন্ত অপমানজনক ভাবে ডাকলো, এই ছাগল, কাঁঠাল পাতা খাবি? পটলা আবার ডাকলো, কলা খাবি? অজামিল জানালার কাছে এসে দাঁড়ালো, মনে হলো যেন পেলেই খেতে পারে, চোখে মুখে প্রসন্নতা ফুটে উঠল ওর। এবার পটলা একটা মাথার কাঁটা জোগাড় করবার জন্য মার কাছে গেল। মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে পটলা, চুলের কাঁটা দিয়ে কি করবি? দাও না মা, দরকার আছে, বেলের আঠা তুলবো, ঘুড়ি জুড়তে হবে। চুলের কাঁটাটা হাতে পেয়েই ব্যস্ত হয়ে হুট করে বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো পটলা। তারপর ছুটে গিয়ে আবার তালাটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে ঘোরাতে লাগলো। তালাটা ছিল এমনিতেই পুরানো, ওর ভেতরে দু একবার কাঁটাটা ঘোরাতেই তালাটা ফট করে খুলে গেল। পটলা এবার সোজা ঘরে ঢুকে অজামিলের গলায় গামছা দিয়ে তাকে টেনে ঘরের বাইরে নিয়ে এলো। তারপর তাকে অপমান করতে করতে নিয়ে চললো নিজের খাস কামরায়। আর যাওয়ার আগে অজামিলের জায়গায় জিহন আলীর একটা পেট রোগা ছাগল এনে বসিয়ে দিয়ে গেল। তার মুখের কাছে দিয়ে গেল কয়েকটা কাঁঠাল পাতা। কিছুক্ষণের মধ্যেই বাজার সেরে আমি বাড়িতে ফিরে এলাম। তারপরে ঘটনা তো তোকে আগেই বলেছি। পটলার মুখে সব কথা শুনতে শুনতে রাগে আমার রোম খাড়া হয়ে উঠল। ওকে আর এক প্রস্ত ধমক দিতে যাব, তার আগেই ও আমার কাছে সব সত্যি স্বীকার করে বললে, তুমি বিশ্বাস করো টেনিদা, অজামিল এখন আমার কাছেও নেই। কোন ফাঁকে যে ও ঘর থেকে পালিয়েছে জানি না, জানলে আমি এখনই ওকে তোমার কাছে হাজির করতুম। আমার আর পটলার কথা শুনতে ভালো লাগছিল না। ক্ষতি যা হওয়ার তা তো করেই দিয়েছে। পটলা তা সত্ত্বেও ভালো মানুষের মতো মুখ করে আমার দিকে তাকালো।
ওর চোখে মুখে এমন একটা ভাব দেখলাম যেন গভীরভাবে ভেবে ও কিছু বের করতে চায়। হঠাৎ আমার মাথায় একটা কথা ঝিলিক দিয়ে উঠল। লাভ বিশেষ হবে না জেনেও জিজ্ঞেস করলাম, তবে কি অন্য কোনো লোকের কাজ এটা? তুই কি তাকে চিনিস? পটলা মাথা চুলকোতে লাগলো। আমি এবার একটু নরম গলায় ওকে আবার সেই একই প্রশ্ন করলাম। আমার কাঁদো কাঁদো অবস্থা দেখে পটলা যা বলল তাতে তো আমার মাথা ঘুরে যাওয়ার জো। নিজের ঘরে ছাগল নেই দেখে পটলা নাকি সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়েছিল। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে যে বিশাল মাঠটা আছে সেখানে একটা ছাগল নিয়ে দুটো লোককে সে হাঁটতে দেখেছে। ছাগলটা অজামিল কিনা জানে না, তবে লোক দুটোকে ওর চেনা চেনা মনে হয়েছে। আমি কোনো প্রশ্ন না করে স্থির চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার কেমন যেন মনে হচ্ছিল এটুকু নয়, পটলা আরো বেশি কিছু বলতে চায়। সত্যি আবার অনুমান সঠিক প্রমাণ করতে সামান্য দোনামনা করে পটলা আসল কাজের কথায় পৌঁছে গেল। এই একটা কথা বলবো টেনিদা, অবশ্যই যদি রাগ না করো। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা ঘনীভূত রহস্য আছে। তুমি ভুরকুটানন্দকে চেনো? মানে? আমি খড়গের মতো নাকটাকে বেয়োনেটের মতো করে সোজা পটলার দিকে তাকলাম। পঞ্চুকে চেনো? যেন পটলার মতো ভালো লোক আর নেই, এমনি তার মিহি সুতো কাটা গলা। এবার খপ করে আমি পটলার জামার কলার ধরে বললাম, এসব কথার মানে কি? ভুরকুটানন্দ? আমি খাবি খেলাম। তাকে তো একটা 1 নম্বরের অম্বল বললেও কম বলা হয়, সেও এর মধ্যে ঢুকে পড়েছে। হে ভগবান! এই বলে আমি মাথা চুলকোতে লাগলাম। পটলা আবার বললে, ওর সঙ্গে আরো একটা ওস্তাদ লোক জুটেছে, তোমায় এই আমি আগেই বলে রাখলাম। সে হলো পঞ্চু, মাইন্ড দ্যাট। আমি খপ করে পটলার হাত চেপে ধরলাম। এসব রহস্য তুই জানলি কোত্থেকে? নিশ্চয়ই তোর সঙ্গে ওদের কোনো যোগাযোগ রয়েছে, নইলে এসব খবর টবর দেওয়ার জন্য তোর এত ব্যাকুলতা কেন রে? মুসুরি এবার আমতা আমতা করে কি যেন একটা বলতে যাচ্ছিল, এক ধমক দিয়ে তাকে থামিয়ে দিল টেনিদা। বলল, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। পটলা যা বলেছে তাই তো বলবো, নাকি তোর পরামর্শে নতুন করে বানিয়ে বানিয়ে বলবো? যত সব। টেনিদার আগে খুচখুচ করে কান চুলকোতে লাগলো। বলো বলো, তোমার গল্পে আর আমি বাধা দেব না। মুসুরি যেন অনুতপ্ত। এমন সময় গলির মোড়ে কে যেন হেঁকে উঠল, ঘুগনি, আলুর দম। ব্যাস, টেনিদাকে আর দেখে কে। এই মুসুরি, দুয়ানা ঘুগনি আনতো রে। ঠিক যেন মুড আসছে না। যা যা ছুটে যা। টেনিদা, পয়সা? পয়সা তো নেই, মুসুরি বিব্রত গলায় বলল। আরে বাকিতে নিয়ে আয়, কাল পয়সা দিবি। গল্প শুনবার জন্য লোকে কি না করে, আর তুই দুয়ানার ঘুগনি আনতে পারবি না? চ। অগত্যা ঘুগনি কিনতেই হলো মুসুরিকে। বেচারা, সে বেশ জানে যদি টেনিদা এখন ঘুগনি না পায় সে হয়তো ঘুগনিওয়ালাকেই কট করে কামড়ে দেবে। তারপর তারপর নির্ঘাত চলাতর্ক। টেনিদা ঘুগনিটা সাবার করে খুব দরদ দিয়ে পাতাটাকে চেটে বাহাতে তেলো দিয়ে মুখটাকে মুছে ফেললো। তারপর আবার শুরু করলে। এবারে বুঝলাম রহস্য বেশ ঘনীভূত হয়েছে। নিশ্চয়ই একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে এর মধ্যে। কিন্তু পটলাকে ছাড়া যায় না। ওকে ছাড়লে আমি এই রহস্যের চাবিকাঠি হারিয়ে ফেলবো। কাজেই ওকে ভালো কথায় বেশ বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে রাখতে হবে। কিন্তু ভগবানের নির্দেশ ছিল অজামিলকে যেন কেউ ব্যবসা ট্যাবসায় না খাটায়। কিন্তু যাদের নাম পটলা করলো তারা তো কেউই ভালো লোক বলে মনে হলো না। আর যদি ভালো লোকই হবে তবে ছাগলটা চুরি করবে কেন? একটু খুক খুক করে নিয়ে মুসুরি বলল, না বলিয়া পরের জিনিস লইলে। তুই একটা 1 নম্বরের মেপিস্টোফিলিস, তোকে এত সারমর্ম ছাড়তে হবে না ফ্যাচ ফ্যাচ করে। যা বলি তাই শোন। আচ্ছা আচ্ছা, বলো বলো, মুসুরি থতমত খেয়ে বলল। টেনিদাকে একটা কাক দূর থেকে কেন যেন বেশ নিপুণ ভাবে লক্ষ্য করছিল। পাশ থেকে একটা ঢিল তুলে নিয়ে সেই কাকটার দিকে ছুঁড়ে দিয়ে খেকিয়ে উঠল টেনিদা। ছাগল ছাগল, শুনতে শুনতে ভাবছে বুঝি এবার মটন কাটলেট আর বিরিয়ানি হবে ওর জন্য, তাই এমন মধুর স্বরে খাচ্ছে। দূর দূর। এবার শোন, ব্যবসা ট্যাবসায় যদি আমার অজামিলকে খাটায় সেই কথা ভেবেই আমি যেন অজ্ঞান হবার মতো হলাম। এদিকে কি হয়েছিল বলতো? পটলা তো ছাগলটাকে নিয়ে সোজা নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভগবানের দেওয়া ছাগলটা বার কত এদিক সেদিক ঘুরে এসে খুক খুক করে কাশতে লাগলো। ভাবটা যেন, কোথায় এলাম রে বাবা।
কিন্তু একে ছাগল, তাই আবার ভগবানের দান, তার ব্যাপার স্যাপারই আলাদা। সে উঠে দাঁড়ালো, তারপর বার কতক নাক দিয়ে ভুর ভুর শব্দ করলো, যেন দুনিয়ার হালটা সে বেশ করে বুঝে নিতে চায়। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। তখন সে একটু বেপরোয়া হয়ে উঠল। টেবিলের ওপর ছিল একটা ময়ূরপঙ্খী ঘুড়ি। লেজ টেনে একবার চেখে দেখলো, লাটাইটা ভারী শক্ত আর সুতোয় কড়া মাঞ্জা, তাই সেগুলো তার একদম পছন্দ হলো না। একটা লাট্টু ও লেত্তি ছিল, সেগুলো খেতে খুব বাজে। শেষে সে চড়ে বসলো খাটের ওপর। টেবিলের এক কোনায় একটু চানাচুর ছিল, সেটা তক্ষুনি খেয়ে ফেললো কুটকুট করে। তারপর খেলো অবন ঠাকুরের ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুল খেতে ওর মন্দ লাগলো না, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা চার মূর্তি খেয়ে সে ভীষণ চটে গেল। তারপর তেড়ে মেরে ঘর থেকে বেরিয়ে এক ছুটে মাঠ পেরিয়ে গেল। খোলা মাঠ, চারিদিকে গরু চড়ছে, গরুর পিঠে চড়ে বেড়াচ্ছে ফিঙে। দূরে দূরে ইলেকট্রিক পোস্টের উপর দলে দলে পাখি বসে আছে। ছাগলটা অন্যমনস্কভাবে হেঁটেই চলেছে। এসব জিনিস ওর খাওয়ার অভ্যেস নেই। এসব খেয়ে ওর গাটা কেমন যেন গুলোতে লাগলো, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ছাগলটা হঠাৎ একটু বমিও করে ফেলল। একটু দূরে দাঁড়িয়ে দুজন লোক নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছিল। তারপর যখন চারপাশে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই, তখন ফট করে ছাগলটার পাশে এসে দাঁড়ালো। আরে, ছাগলটার পায়ের কাছে কি যেন ঝকমক করছে। ওরা আরো কাছে এগিয়ে এলো। যেখানে ছাগলটা বমি করেছিল সেখানেই। ঝকমকে জিনিসটা দেখে তাদের সোনা বলেই মনে হলো। ওরা দুজনে আরো কাছে গিয়ে ঠাউর করলো, হ্যাঁ সত্যিই তো সোনা। তবে তো এই ছাগল যে সে ছাগল নয়, এ নিশ্চয়ই কোনো স্বর্গের দেবতা, তা না হলে মুখ থেকে সোনা বের হয়। সুতরাং সেই দুজন লোক ভুরকুটানন্দ ও পঞ্চু, আর একটাও কথা না বলে ছাগলটাকে পিঠে তুলে নিয়ে দে দৌড়। এক ছুটে ওরা মাঠ পেরোলো, বন ছাড়ালো, খানাখন্দ পেরিয়ে থামলো এসে একেবারে পুরনো বাড়ির সামনে। বাড়িটাতে বহুদিন লোকের বাস নেই। দরজায় কড়ায় মরচে পড়েছে। ভুরকুটানন্দ পকেট থেকে চাবি বের করে দিয়ে বলল, দরজা খোল। পঞ্চু ঘরের দরজা খুলল। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চারিদিক ক্রমশ অন্ধকার হয়ে আসছে। গ্রাম জঙ্গল সব নিঝুম। লোকজন সবাই বাড়ি ফিরে গেছে। জঙ্গলের মধ্যে মধ্যে মাঝে মাঝে দপ দপ করে জোনাকির আলো জ্বলে উঠছে। একটা শেয়াল এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে শিকারের সাড়া পেয়ে। বাড়িটার মধ্যেও ঘুটঘুটে অন্ধকার। ছাগলটাকে দুহাতে জাপটে ধরে রেখেছে ভুরকুটানন্দ। তার দুহাত জোড়া, তাই সে পঞ্চুকে বলল, পকেট থেকে দেশলাই বার করে আলো জ্বাল। বাড়িটা বহুদিনের পুরানো একটা পোড়ো বাড়ি। এটাই ভুরকুটানন্দের আস্তানা। ওরা ছাগলটাকে মেজের উপর নামিয়ে রেখে আর একটা এঁদো ঘর তুলল। ওই ঘরেই ওরা ছাগলটাকে লুকিয়ে রাখবে, যাতে কেউ বাইরে থেকে টের না পায়। ছাগলটাকে সেই ঘরের মধ্যে আটকে রেখে ওরা অন্য ঘরে এসে বসলো। এবার আর আমাদের পায়ে কে? ভুরকুটানন্দ বলল। পঞ্চু বলল, কেন? তুই একটা এক নম্বরের চাল কুমড়া, নাইলে আবার জিজ্ঞেস করছিস কেন? আরে, ছাগলটা তো নিশ্চয়ই কোনো দেবতা টেবতা হবে, নইলে ওর মুখ থেকে কখনো সোনা বেরোয়। রাস্তাঘাটে আমরা যেসব ছাগল দেখি, এ তো তাদের মতো নয়। সেগুলো তো দেখি পলতা পাতা থেকে শুরু করে ছেঁড়া মাদুর পর্যন্ত সজনে ডাঁটা চচ্চড়ির মতো চিবোয়। কিচ্ছুটি তাতে নাটি নেই। আর ফাঁক পেলে মুখ দিয়ে শুধু ফেনা বার করে। আর এই ছাগলের মুখ দিয়ে সব সোনা। দেবতারা খুশি বলেই সব সম্ভব রে। কিন্তু শোন পঞ্চু, আমাদের দলের অন্য কাউকে কিন্তু এই ছাগলটার কথা খুনক করেও বলবি না। যদি বলিস তবে কিন্তু তোর রক্ষা থাকবে না। না না, আমি কি কাউকে বলি? পঞ্চু সোনামুখ করে বলল। রাত যত বাড়তে লাগলো, ভুরকুটানন্দের ডেরায় আরো দুই একটা করে লোক আসতে লাগলো। সব লোকগুলো চেহারায় কিরকম সন্ডা সন্ডা, বাবারে বাবা। একজন জিজ্ঞাসা করলো, তোমরা নিজেদের মধ্যে মাঝে মাঝেই এত কি আলোচনা করছো ভাই? ভুরকুটানন্দ সরল মুখে বলল, না, বলছিলাম কি আজ ভীষণ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তা বলতে পারো। এটা তো খোলামেলা জায়গা, চারিদিকে বন জঙ্গল, তাই এখানে ঠান্ডাটাও বেশি। আজ তোমরা কিছু পেলে টেলে? ঠোঁট উল্টে পঞ্চু বলল, কোথায়? ভুরকুটানন্দ বলল, আজকাল চারিদিকে যেমন পুলিশের কড়া পাহারা, তাতে চুরি টুরি করার তেমন সুবিধা নেই। কেন? তোমরা তো শহরে গিয়েছিলে, সেখানে কিছুই পেলে না?
না কিছু না, বললাম না আজকাল আর তেমন চুরি করার সুবিধা নেই, তাই ভাবছি এসব চুরি চুরি ছেড়েই দেব। তারপর দেখতে দেখতে আরো কিছু লোক এসে জড়ো হলো এবং সবাই মিলে বেশ হই হল্লায় মেতে উঠল। এদিকে ছাগলটা সারাদিন খাওয়া নেই, যার খাওয়ার এত তরিবত সেই কিনা নিরম্বু উপোস, লিস্টি মাফিক খাওয়া শোয়া বসা সব বন্ধ। একেবারে বেদের বাঁদরের মতো মাঠে ঘাটে চড়ে ভ্যাঁ ভ্যাঁ করা ছাগলদের মতো এখানে চলে এলো। না দিল এরা কিছু খেতে, না দিল একটু শোয়ার জায়গা। ছাগলটা ভাবতে লাগলো, অনিয়মের ধাক্কায় অজামিলের মাথার মধ্যে টিপ টিপ করছে। ঘরের মধ্যে মশার দল হুলা হুলা নৃত্য করতে শুরু করে দিয়েছে। চোখে মুখে যেন সর্ষে ফুল দেখতে শুরু করেছে। না, আর না উঠলেই নয়। ঘরে থাকলে এই লোকগুলো হয়তো ওকে আরো জ্বালাবে। সুতরাং যে কোনো উপায়ে ঘর থেকে বেরোতেই হবে। অন্ধকার ঘরের মধ্যেই ছাগলটা এদিক ওদিক ঘুরতে লাগলো। না, কোথাও বেরোবার পথ নেই, চারিদিকেই জমাট অন্ধকার। অবশ্য চোরেদের কোনো বিশ্বাস নেই, সুতরাং অন্ধকারের মধ্যেই ও ঘুরে ঘুরে পথ খুঁজতে লাগলো। যতই ভগবানের দেওয়া জিনিস হোক, ছাগল তো, তাই স্বভাব যাবে কোথায়। ছাগলটা একটু উঁচু জায়গা পেলেই চড়তে ভালোবাসে। সুতরাং ছাগলটা ঘুরতে ঘুরতে যে একটা উঁচু জায়গা পেল, তক্ষুনি সেটার উপর চড়ে বসলো। আসলে ওটা ছিল একটা বড় পিঁপে। ওটা দিয়ে ওরা একটা ভাঙা জানালাকে ঢেকে রেখেছিল। আর যায় কোথায়, অজামিল এক লাফে নেমে পড়লো জানালার বাইরে, আর পড়লো গিয়ে হুমড়ি খেয়ে একটা কাঁটা ছোপে। তারপর বিলি বিলি পায়ে এগিয়ে যেতে লাগলো। ক্রমেই রাত বাড়তে লাগলো। জঙ্গলে ঝমঝম করে সজারু হাঁটছে। দেবদত্ত ছাগলটাকে দেখে সজারুটা গায়ের কাঁটা ফুলিয়ে ভয় দেখাতে লাগলো। ছাগলটাও সজারুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লো, কিন্তু কেউ কাউকে আক্রমণ করলো না। তখন ওরা আবার নিশ্চিন্তে হাঁটতে লাগলো। পথে আরো কত জন্তুর সঙ্গেই যে ও দেখা হলো তার ঠিক নেই। ও দেখলো বেজি ছুটছে, ভামবেড়াল শিকার ধরছে। হঠাৎ একটা শেয়াল দৌড়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লো। সারা রাত এমনি লুকোচুরি খেলতে খেলতে ছাগলটা ভোর রাতে জঙ্গল ছেড়ে শহরের পথ ধরল। ছাগলটা তো ভুরকুটানন্দের ডেরা ছেড়ে পালিয়ে গেল, ভোর রাতে শহরেও পৌঁছে গেল। কিন্তু ওদের কি হলো বলতো? কি আবার হবে, মাথায় হাত দিয়ে বসে রইল নিশ্চয়ই। ওহ, তোর মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে! আরে ওরা তো জানতোই না যে ছাগলটা পালিয়েছে, তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই ভুরকুটানন্দ চুপি চুপি ছাগলটার সন্ধানে গেল। ভুরকুটানন্দের ইচ্ছে পঞ্চুকে না জানিয়ে একাই ছাগলটাকে নিয়ে পালিয়ে যায়। তারপর আর ওকে পায় কে? ছাগলটা তো সোনার খনি। ও বেঁচে থাকলে তার টাকার অভাব হবে না। ওকে নিয়ে একটা বড় সড়ো ব্যবসা ফেঁদে বসবে। তখন দুদিকেই লাভ, আর চুরি করাও সে ছেড়ে দেবে। চুরি করবেই বা কিসের জন্য? কারণ শুধু সোনা বিক্রি করেই সে যে টাকা পাবে তাই দিয়েই সে বেশ বাড়ি টাড়ি করে গুছিয়ে থাকতে পারবে। সুখেই কেটে যাবে দিনগুলো। বুঝলি মুসুরি, সেই যে এক বণিক ছিল না, বসে বসে খালি স্বপ্ন দেখতো আর ভাবতো এটা করব সেটা করব। সেই বণিক আল নস্করের মতোই ভুরকুটানন্দ জেগে জেগে স্বপ্ন দেখতে দেখতে যেই দরজাটা খুলেছে অমনি মাথায় হাত। ছাগলটা তো নেই, কোথায় গেল? কোন দিক দিয়ে গেল? ছাগলের তো এত বুদ্ধি হবে না যে নিজের হাতে দরজা খুলে বেরিয়ে যাবে। ভাবতে ভাবতে ভুরকুটানন্দ পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ তার নজরে পড়লো ঘরের কোনায় রাখা বিরাট সেই পিপেটার দিকে। তার মনে পড়লো ওই পিপেটা দিয়েই ঘরের একটা ভাঙা জানালা আটকানো ছিল। তার মানে ছাগলটা নিশ্চয়ই পিপে উঠে ওই পথ দিয়ে পালিয়েছে। তবে রে, চটে গিয়ে ভুরকুটানন্দ বললে, বাবা ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। ও দেবতা টেবতা যাই হোক, এখন আর রক্ষে নেই। যেখানেই যাও খুঁজি আমি বের করবই। প্রথম ঘরটায় উঁকি দিয়ে ভুরকুটানন্দ দেখলো তার সঙ্গীরা অঘরে ঘুমোচ্ছে। শীতের চোটে কম্বল টম্বল চাপা দিয়ে যেভাবে রয়েছে তাতে চট করে ঘুম ভাঙবে বলে তো মনে হয় না। সুতরাং এই সুযোগ, এবং কে না জানে ভালো কাজে কাউকে সঙ্গে নিতে নেই, সুতরাং একাই যাওয়া ভালো। ভুরকুটানন্দ একটা কালো চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লো। ধরতেই হবে ছাগলটাকে। তাই দেখ, একটা ছাগলের বুদ্ধি বেশি না মানুষের। ভুরকুটানন্দ রাগে বিড়বিড় করতে লাগলো, একটা ছাগল আমাকে এইভাবে লেঙ্গি মারবে? একবার ধরতে পারলে হয়, ওকে উচিত শিক্ষা দিয়ে ওর নাম ভুলিয়ে দেবো, তবেই আমার নাম ভুরকুটানন্দ। ভুরকুটানন্দ পথে বেরিয়ে পড়লো। তখন সবে ভোর হচ্ছে। রাগের চোটে গজগজ করতে করতে হাঁটতে লাগলো ভুরকুটানন্দ, কিন্তু একবারও বুঝতে পারলো না যে পঞ্চু গাছের আড়ালে আড়ালে ওর পেছনে পেছনে চলেছে। পঞ্চু এমন ভাবে হাঁটছে যাতে পেছন ফিরলেও ভুরকুটানন্দ ওকে দেখতে না পায়। পঞ্চু ভুরকুটানন্দকে ভালো মতোই চেনে।
ওর এই ভয়টা ছিলই যে ভুরকুটানন্দ ছাগলটাকে নিয়ে একাই পালাবে। পঞ্চুকে সোনাদানার ভাগ দিতে ও কখনোই রাজি হবে না। তাই ও এতক্ষণ মরার মতো পড়েছিল, একটুও ঘুমোয়নি। ভুরকুটানন্দকে উঠতে দেখেই ওর সন্দেহ হয়েছিল যে ও এখনই ছাগল নিয়ে পালাবে। তাই লুকিয়ে লুকিয়ে দেখছিল যে ও কি করে। ওদের ডেরার বেশ খানিকটা দূরে একটা হোটেল রয়েছে। ভাঙা চোরা দরমার বেড়া, দুটো ভাঙা বেঞ্চি। একটা নিম গাছের তলায় নিরিবিলি হোটেলটাকে একটা পোড়ো বাড়ির মতোই দেখায়। সেখানে কাজ করে একটা চীনা ছেলে, নাম চ্যাং। বাবা মা নেই, খুব গরিব। ছোটবেলা থেকেই ওখানে। বাংলাদেশে অনেক দিন ধরে থেকে সে প্রায় বাঙালি হয়ে গেছে। খুব গরিব কিন্তু খুব ভালো ছেলে। সকাল থেকে সন্ধে পর্যন্ত মুখ বুজে শুধু কাজ করে যায়। হোটেলটার মালিক ভুরকুটানন্দ। লোকটা ওকে না দেয় খেতে, না দেয় পড়তে, কেবল সারাদিন খাটায়। চ্যাংয়ের অবশ্য তাতে কোনো কষ্ট নেই, সে সবসময় হাসি মুখেই কাজ করে। সন্ধ্যার অন্ধকারে ভুরকুটানন্দ ছাগলটাকে নিয়ে হোটেলে এসে ঢুকলো। চ্যাং তখন ঘুমোচ্ছিল। চ্যাং, দরজা খোল, ভুরকুটানন্দ ফিসফিস করে ডাকলো। কিন্তু ওদিক থেকে কোনো সাড়াই এলো না। অবশ্য চ্যাংয়ের ঘুম কিন্তু ভেঙেছে। সে ভাবলো ইঁদুরগুলোই বোধহয় এঁটো কাটার লোভে বাসনপত্রের উপর চলে বেড়াচ্ছে। এই চ্যাং, দরজা খোল। এবার এই চ্যাং, দরজা খোল। এবার চিৎকার করে উঠল ভুরকুটানন্দ। চ্যাং সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দরজা খুলে দিল। ভুরকুটানন্দ ছাগলটাকে নিয়ে সোজা হোটেলে ঢুকে গেল। এটা কি দেখছিস না? ভুরকুটানন্দ বলল। বেশ সুন্দর চপ কাটলেট হবে আর কষা মাংস। চ্যাংয়ের মুখ হাসিতে ভরে গেল। দূর বোকা, তোর শুধু খাই খাই। ছাগল দেখেছিস কি? অমনি নলায় জল এসে গেল। এ যে সে ছাগল নয় যে এটা দিয়ে তোর জন্য হাঁড়ি কাবাব বানাবো। এ অন্য জিনিস। অন্য জিনিস? ছাগল ছাগল নয়, অন্য জিনিস? মালিকের কথার মানে বুঝতে না পেরে চ্যাং শিবনেত্র হয়ে তাকিয়ে রইল। ভুরকুটানন্দ এবার রেগে গেল। এসব উকুনে মাথায় ওইসব বুদ্ধি ধরে। যা কিছু ঘিলুটিলু ছিল সব উকুনে খেয়ে নিয়েছে, এখন শুধু খাই খাই। শোন, একটা দেবতা টেবতা কিছু হবে, এটাকে ভালো করে লুকিয়ে রাখ, কাউকে এর কথা বলবি না। হ্যাঁ, ভুরকুটানন্দ বললে। তুই যে একেবারে হাঁ হয়ে গেলি। ছাগল কি দেবতা হতে পারে না? মানে? চ্যাং খাবি খেল। হনুমানের যদি সমারোহ করে পূজা হতে পারে, তবে ছাগলদের হবে না কেন? আলবাত হবে। এখন আগে তুই এটাকে লুকিয়ে রাখার ব্যবস্থা কর, তারপর অন্য কথা। চ্যাং বলল, নিয়ে যাচ্ছি, কিন্তু রাখবো কোথায়? ওই ওই ভেতরের ঘরে, যেন কেউ জানতে না পারে। আচ্ছা, ওটাকে আমি নিয়ে যাচ্ছি, তুই দেখ, কেউ যেন দেখতে না পায়। বলেই সে ভেতরের একটা অন্ধকার ঘরের দিকে ছাগলটাকে নিয়ে ছুটল। চ্যাং হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছে। চারিদিকে কুয়াশা পড়তে শুরু করেছে। হঠাৎ দূরে গাছের মগডালে কি যেন নড়ে চড়ে উঠল। আরে, একটা লোকের মতোই তো মনে হচ্ছে। কে কে ওখানে? চ্যাং চেঁচিয়ে উঠল। লোকটা স্যাঁত করে সরে গেল, আর দেখা গেল না। বাবু, বাবু! চ্যাং চিৎকার করে ভুরকুটানন্দকে ডাকল। কে যেন তোমার পিছু নিয়েছে বলে মনে হলো, চ্যাং বললে। কে? দেখলি না কে? ভুরকুটানন্দ পড়তে পড়তে ছুটে এলো। সে তখন দস্তুর মতো হাঁপাচ্ছে। না বাবু, বুঝতে পারলুম না। কে বলে ডাকতেই ছুটে পালালো। সর্বনাশ! ভুরকুটানন্দ মাথায় হাত দিয়ে বসে পড়ল। গল্পের এই মুহূর্তে এসে টেনিদা তার খড়গের মতো নাকটাকে রেলের সিগন্যালের মতো ওঠানামা করাতে লাগলো। তারপর বাজখাই গলায় বলে উঠল, শোন মুসুরি, এবার কিন্তু আমরা গল্পের মারাত্মক জায়গায় এসে পড়েছি। ভগবানের দেওয়া ছাগল চুরি নিয়ে কি বলে ধুন্ধুমার শুরু হয়ে গেছে প্রায়। এই আমি টেনি শর্মা, যে গড়ের মাঠের গোড়া ঠেঙিয়ে চারিদিকে ঢি ফেল দিয়েছি, সেই যখন প্রচন্ড বিব্রত, যখন রহস্য আরো আরো ঘনীভূত হতে শুরু করেছে, তখন কি আর শুধু মুখে চুপ করে বসে থাকা যায়? টেনিদার অবস্থাটা খানিকটা আন্দাজ করে নিয়েই মুসুরি একটু একটু করে সরে বসতে লাগলো। কিন্তু যার নাম পটলডাঙ্গার টেনিরাম শর্মা, সে যা করবে সেটা করবেই। আর সে সঙ্গে সঙ্গেই মুসুরির জামার কলারটা ক্যাচ করে চেপে ধরল। পালাচ্ছিস কেন রে? তুই তো দেখছি একটা আস্ত গন্ড মূর্খ। শোন বলি, আমাদের বরিশাল অঞ্চলে কি যেন মাসে মনসা মঙ্গলের পাঁচালি পড়ে? মায়েরা, বৌদিরা,
লক্ষিন্দরের সাপে কামড়ানো অংশটা শোনার পর আর বাকিটা না শুনলে মহাপাপ হয়। আর তুই কোথাকার আলু পোস্তার নবাব এলি যে ভগবানের দেওয়া ছাগলটা চুরি গেল আর তুই সেটার উদ্ধারের খবর না নিয়েই পালাচ্ছিস। এবার তোকে একটা গাঁট্টা মেরে বুদ্ধদেব বানিয়ে দেবো বলে রাখলো। টেনিদার নাক দিয়ে যেন কামানের গর্জন বেরোতে লাগলো। কোকিয়ে কেঁদে উঠল মুসুরি। দেখো, এই দেখো, আমার কাছে সত্যি আর পয়সা নেই। মানে? তেরা চোখ করে তাকালো টেনিদা। নেই মানে? দোহাই নেংটিশ্বরী, দেখো তুমি। মুসুরি কাঁদো কাঁদো হয়ে বলল। জানি জানি মুখ করা পাওনাদারের মতো টেনিদা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ মুসুরির কোমরের দিকে তাকিয়ে বলল, তো কোমরের লুকানো পকেটে ওটা কি রে? আটানার রাজভোগের মতো চোখ করে মুসুরি বললে, হ্যাঁ ওটা, হ্যাঁ দে 10 পয়সা। গল্পের একটা ভীষণ অবস্থায় এসে গেছি আমরা, ভেবে দেখ। রহস্য রোমাঞ্চ ভরা ভয়ঙ্কর অবস্থায় কোথায় তুই নিজের ইচ্ছায় পয়সা বার করে দিবি? ঠোঙা ভর্তি বাদাম চানাচুর নিয়ে এসে বলবি, খাও টেনিদা, মনে জোর করো, নইলে গল্প বলবে কি করে? আর রহস্যই বা কি করে ভেদ করবে? তা নয়, তুই 10 পয়সা লুকিয়ে রেখে কি যে অবস্থা করেছিস সে আর বলবার কথা নয়। যা এক্ষুনি ছুটে যা, পায়েস চিত্তি কর, যা পাস আলু কাবলি বাদাম তাই নিয়ে আয়। শরীরে মোটেই বল পাচ্ছি না গল্প বলবার। যা, জিপ গাড়ির স্পিডে যা। মুসুরির মুখখানা আলু সেদ্ধর মতো হয়ে গেল। ব্রেক ফেল করা গাড়ির মতো টেনে টেনে চলতে লাগলো। পটলডাঙ্গার মুখ থেকে আলু কাবলি নিয়ে ফিরতেই টেনিদা প্রায় হুমড়ি খেয়ে ছপাত করে সবটা আলু কাবলি একেবারেই মুখে দিয়ে বললে, বস বস, এবার শোন। পটলা ছাড়া আমার তখন কি উপায় আছে বল? তাই পটলাকে বললাম, পঞ্চু পঞ্চুকে আমি চিনি না, কিন্তু তুই তো চিনিস, তুই আমায় তার কাছে নিয়ে চল। পটলা যেন পটলের দোরমা হয়ে দুলতে লাগলো। বলল, মানে আমিও চিনি না, তবে তুমি যদি বলো চেনার চেষ্টা করতে পারি। মানে? আমি চটে গেলাম। মেলা বাজে বকিস নি, সবই বুঝতে পারে টেনি শর্মা। বল শিগগির, ভুরকুটানন্দ কে? পটলা খাবি খেলা। মানে? মানে টানে আমি বুঝি না, ছাগল আমার চাই চাই, নইলে তোর আর মাথা আস্ত থাকবে না। আর জানিস তো আমার কাছে বেশি ট্যাপও চলে না, যা বলবি সোজাসুজি। পটলা আবার মাথা চুলতে লাগলো। মানে আমি ওদের ঠিকমতো চিনি না, তবে আমাদের পাড়ার একজন বেশ ভালো মতোই চেনে বলে মনে হয়। লোকটা কি যেন একটা সম্পর্কে পঞ্চুর মামা হয়। তো সেই ছিদাম মামার ভাগ্নেই আমাকে একদিন বলল, আমাদের একজন মস্ত বড়লোক আত্মীয় আছে, ওর যেমন টাকা তেমনি বুদ্ধি, তাছাড়া ওর একটা মস্ত কারবার আছে। এই পর্যন্ত বলেই একটু খাবি খেলো পটলা। কারবার? কিসের কারবার? আমি শুধলাম। মানে কারবার বলতে তেমন কিছু নয়, একটা হোটেল। হোটেল? তাতে দোষ কি? দোষ কিছুই নয়, তবে মানে বারবার যদি মানে মানে করবি তো তোকে ডিকশনারির এক ঘায়ে মানের মাথা শুদ্ধ বুঝিয়ে ছাড়বো। আমি একটা হুঙ্কার ছাড়লাম। না তা নয়, ওখানে খুব ভালো খাবার দাবার তৈরি হয়, এই ধরো বিরিয়ানি, পোলাও, চপ, কাটলেট, কবিরাজি, এইসব আর কি। আমার মুখখানা তো আলু সেদ্ধর মতো হয়ে গেল খাবারের লিস্টটি শুনতে শুনতে। মনে হলো আমি যেন কোনো নামকরা রেস্টুরেন্টে ঢুকেছি। দোকানের মন মাতানো গন্ধ বুক ভরে টেনে আধবোজা চোখে বললাম, কি কথাই শোনালি রে পটলা, শুনতে শুনতে মনে হচ্ছে তোকে ধরে খাই। নিয়ে যাবি একদিন ওখানে? বাহ, পুরকুটানন্দ যেমন করা লোক তার তেমনি একটা মুস্কো জোয়ান সাগরেদও আছে, নাম চ্যাং। পকেটে যদি পয়সা থাকে তবেই ওখানে তুমি যেতে পারো, নইলে। নইলে কি? আমি বললাম। নইলে ও পথে কারফিউ। এই কথা বলে পটলা ভীমরুলের চাকার মতো মুখ করে বসে রইল। তাহলে উপায়? থাকবে আমার খাওয়ার কথা, আর আমার পেটটাও যেন একটু ব্যথা ব্যথা করছে। তার চেয়ে তুই বরং আগে আমার স্বপ্নাদ্য ছাগলের সন্ধান দে। এটা পঞ্চু পারবে। পটলা একটু পাশ কাটিয়ে যেতে চায়। পঞ্চু ফঞ্চু বুঝি না,
তোকেই ধরবো আমি। রেস্টুরেন্টে না খাওয়াস বয়ে গেল, কিন্তু আমার সেই ছাগল দিয়ে তোর চ্যাং না ব্যাং যদি ওই মুর্গ মুসল্লাম বিরিয়ানি পোলাও চক কাটলেট করে থাকে তবে আর রক্ষে নেই। তোকে ধরে আমি হাঁড়ি কাবাব করে ছাড়বো, এই আমি বলে রাখলাম। তবে আমার ছাড়ো তুমি, পঞ্চুকে খুঁজে আনি। পটলার চোখ কাঁচপোকা দেখলে যেমন আরশোলার অবস্থা হয় ঠিক তেমনি। ও, পালাবার ফোন দিয়াটা হচ্ছে তাই না? আমার নাকে খোত করে একটা আওয়াজ হলো। না না, সত্যি বলছি টেনিদা, একমাত্র পঞ্চুই জানে সেই ভুরকুটানন্দের নারী নক্ষত্রের খবর। তাছাড়া ওই ভুরকুটানন্দ লোকটা শয়তানের গুরু ঠাকুর, ওর সাথে মোলাকাত করতে হলে তৈরি হয়ে যাওয়াই সবচেয়ে ভালো। মানে কত রঙ্গ যে জানে সে। এই যেমন ওপর থেকে দেখলে মনে হবে ও কেবল একটা হোটেল চালাচ্ছে, কিন্তু তার আড়ালে অন্যতর অভিসন্ধি লুকিয়ে আছে। রাতের অন্ধকারে লুকিয়ে অনেক লোকজন ওখানে যাওয়া আসা করে, কিন্তু ফুরকুটানন্দকে সন্দেহ করে ধরে এমন সাধ্য কারো নেই। সে এমন ধূর্ত যে কোনো আইনের আওতায় পড়ে না। আইন যেমন আছে আইনের ফাঁকও তো তেমনি আছে, সেই ফাঁক দিয়ে ও হুট করে বেরিয়ে যায়। তবে উপায়? রথের দাড়িওয়ালা বুড়ো পুতুলের মতো আমার মাথা নড়তে লাগলো। উপায় একটা খুঁজে বার করতেই হবে। পটলার গলায় এবার যেন একটু জোর দেখা গেল। পঞ্চুকে আমি নিশ্চয়ই খুঁজে আনবো, তুমি ভেবো না টেনিদা। সে থাকে কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে শুধাই। থাকে ওই দূরের কাঠগোলার কাছে, পটলা বলল। কি কাজ করে? কাজ আবার করবে কি? পটলার নাক সিটকাল। তাহলে শিব ঠাকুরের মতো বসে থাকে বল? খুচখুচ করে কান চুলকোতে চুলকোতে বললাম আমি। বসে থাকবে কেন? ওই মানে ও হলো ভুরকুটানন্দের সাগরেদ। ভুরকুটানন্দের সব ২ নম্বরই কাজের সঙ্গেই পঞ্চু জড়িয়ে আছে, এবং পঞ্চু তার সব শয়তানির খবর রাখে বলেই ভুরকুটানন্দ ওকে বেশ সমীহ করে চলে। ওকে ধরতে পারলেই আমাদের কাজ হাসিল হবে। ওরে আমার ছাগল বলেই হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। ওরে পটলা রে, আমার ঈশ্বর দত্ত ছাগল বুঝি এতক্ষণে আদা লঙ্কা হলুদ সহযোগে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ফুটে ফুটে সুবাসে মাত করছে। আর কত লোক চ্যাঙের সেই রান্না খেয়ে পরম পরিতৃপ্তিতে ঢেকুর তুলছে। পটলা জুড়ে দিল। তবে রে পটল ভাজা, দিন রাত তোর শুধু খাই খাই আর অলক্ষিনের কথা। আয় এদিকে, আমি আজ একটা রামচাটি হাঁকড়ে তোকে চিরতরে ঠান্ডা করে দিচ্ছি। কথাটা বলার যা অপেক্ষা, সঙ্গে সঙ্গেই পটলা সুরুত করে চামচিকের মতো আমার হাত ফসকে সাঁ করে ছুটে বেরিয়ে গেল। গল্প বলতে বলতে টেনিদা ঝিম মেরে বসে রইল মাথায় হাত দিয়ে। খাঁড়ার মতো নাক থেকে ঘুঁত করে একটা আওয়াজ বের করে বলল, তোর তো মনে আছে মুসুরি, ভগবানের সঙ্গে ছাগল সম্পর্কে আমার কি কন্ডিশন ছিল? হ্যাঁ, ওকে কোনো ব্যবসায় লাগাতে পারবে না। কলের পুতুলের মতো গড়গড় করে মুসুরি বলল। কারেক্ট। মুসুরির মনোনিবেশের হাতে গরম প্রমাণ পেয়ে খুশি পেয়ে টেনিদা বলল, তবেই দেখ, ওই ফুরকুটানন্দ যেমন লোক, পয়সার লোভে ও তো সবই করতে পারে, আর সোনা আদায়ের লোভে অজামিলকে হয়তো বেশ কষ্টও দেয়। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে ওর ভালো মন্দ যদি কিছু হয় তবে তো আর কথাই নেই, ভুরকুটানন্দ ওর মাংস রান্না করে দিব্যি ভোজ লাগাবে। এখন উপায়? পটলাও বলল, বুদ্ধি বার করতে হবে টেনিদা, নইলে ওর হাত থেকে স্বপ্নে পাওয়া ছাগল আর উদ্ধার করতে পারবো না। এইটুকু বলেই টেনিদা কেমন ছটফট করতে লাগলো। বলল, মুসুরি, এবার একটু ভালো মন্দ খাবার ব্যবস্থা না করলে আর গল্প জমাতে পারছি না বাপ। মুসুরি বেজায় ভরকে গেল। আচমকা এরকম একটা প্রস্তাবের জন্য ও মোটেই প্রস্তুত ছিল না। মুসুরি একটু উসকুস করছে দেখেই টেনিদা পাঁচখানি গলায় হুকুম দিল, ঘুগনি লাও, ফুচকা লাও, নিদেন চিলে বাদাম লাও, নইলে এক্ষুনি খিচুড়ি বানিয়ে ছাড়বো। তখন থেকে আমাকে বকিয়ে মারছো, আর 2 ঘন্টা পয়সার ঘুগনি খাওয়াবার সময় নেই। মুসুরি এতটার জন্য প্রস্তুত ছিল না। সে আর্তনাদ করে উঠল, পয়সা কোথায়? পয়সা কি পকেটে ডিম পারবে নাকি? ওসব ফালতু কথা বাদ দে। আবার যদি মেলা ফেচ ফেচ করবি তো তোকে এক চাটিতে চাঁদনি পাঠিয়ে দেবো। এই ঘুগনিওয়ালা, এদিকে। কোথায় যাচ্ছ? এদিকে আনা 2 ছাড়ো। পয়সা ও মুসুরির কাছ থেকে নাও। বেচারা মুসুরি আর কি করে, অগত্যা 10টা নয়া পয়সা পকেট থেকে বেগুন বেচা মুখ করে বের করে দিল। বলল,
আর একটা পয়সাও নেই কিন্তু। কি বললি? ওসব হবে না, আরো দুটো নয়া ছাড়। অনন্যপায় হয়ে মুসুরি আরো দুটো পয়সা বের করে বলল, বুদ্ধি যা করবার তাড়াতাড়ি করো টেনিদা, আমার কিন্তু আর ধৈর্য থাকছে না। আর এরপর পয়সা চাইলেও আমি দিতে পারবো না, তোমাকে সাপ জানিয়ে রাখলাম। ঘুগনির ঝাল নুনটুকু শেষ পর্যন্ত খুব দরদ দিয়ে চেটে টেনিদা শালপাতাটা ছুঁড়ে দিয়ে বলল, তবে শোন, পটলার সঙ্গে আমি পরামর্শে বসলুম। পটলা বললে, আগে পঞ্চুকে হাত করো টেনিদা, তাহলেই সব কাজ হাসিল হবে। কিন্তু পঞ্চুকে কোথায় পাওয়া যায়? চলো খুঁজে দেখি। ও তো নানা তালে ঘোরে, ওকে ধরে যদি কিছু না হয় তাহলে অবশ্য। আমি পটলাকে এই অলক্ষণে কথাটা আর শেষ করতে দিলাম না, তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, না না, ও সব খবর রাখে, ছাগলের খোঁজ নিশ্চয়ই আমাদের দিতে পারবে। এখনই চল, কিন্তু ওর বাড়ি কোথায় জানিস তো? আমি চিনি, সামনের কাঠগোলার কাছেই ওর বাড়ি। আমায় ঠিক নিয়ে যেতে পারবি তো ওর কাছে? ঠিক পারবো, তুমি চলো না, পটলা জোরের সঙ্গেই বলল। তাহলে তুই খেয়ে দে আয় আমাদের বাড়ি, আমি ততক্ষণ খেয়ে দে তৈরি হয়নি। আরে দূর, এখন আর খেতে যাবো কি, আমরা এক্ষুনি পৌঁছে যাব। তাছাড়া ভুরকুটানন্দ যেমন দুর্দান্ত লোক, পঞ্চুর সাহায্য ছাড়া তার কোনো হদিশই পাওয়া যাবে না। খেয়ে দিয়ে বেরোতে দেরি হয়ে যাবে, আর ততক্ষণে যদি পঞ্চুও বাড়ি থেকে বেরিয়ে যায় তো সব চেষ্টাই বৃথা। আগে চলো পঞ্চুকে ধরি, তারপর সব হবে। তোকে কি বলবো মুসুরি, পেটের ভেতর তখন 4টে নেংটি ইঁদুর খিদে নাচছে। ভাবলুম তাক গে, না খেয়েই যাই, কারণ সত্যি খেয়ে দিয়ে যেতে যদি দেরি হয়ে যায়, যদি সত্যিই পঞ্চুকে না ধরতে পারি। শেষ পর্যন্ত মনস্থির করে পটলার সঙ্গে বেরিয়ে পড়লুম। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হয় না। পটলারও বোধহয় পঞ্চুদের বাড়ির ঠিক আন্দাজ ছিল না। কিছু দূর যাবার পরেই দেখি ও যাকে দেখে তাকেই শুধুচ্ছে। হ্যাঁ ভাই, তোমরা পঞ্চুকে চেনো? এগে, পঞ্চুদের বাড়ি কোথায় জানো? কত দূর? দূর তো নয় বাবু, ওই হোথায় আর একটু গেলেই পাবে। আবার হাঁটছি, পথ যেন আর ফুরোয় না। চারিদিকে বর্ষার জল জমে রয়েছে, মাঝে মাঝেই পড়ছি আর উঠছি। জল কাদা মেখে সে এক সাংঘাতিক অবস্থা। শেষ পর্যন্ত পটলা বলল, ওরা তো কখন থেকেই বলছে ওই হোতায়, কিন্তু বাড়ির তো দেখা নেই টেনিদা। এদিকে শরীরের সব হাড়গোড় যে ভেঙে গেল। কিন্তু হাল ছাড়লে তো চলবে না, তাই আমরা দুজনে জনে জনে জিজ্ঞেস করতে লাগলাম, ওগো পঞ্চুকে চেনো? আমাদের পঞ্চু সামন্ত। চিনি এগে, ওই যে ঢেঙ্গাপানা। হতে পারে, তা ওর বাড়ি কোথায় বলো তো? ওই হোতা। ওই হোতা তো অনেকক্ষণ ধরেই শুনছি, এখান থেকে ঠিক কত দূর বলতে পারো? বেশি দূর নয় এগে, একটু পাড়ে চালিয়ে যান, পেয়ে যাবেন। তবে পঞ্চেটা বড় ফড়ে। ফড়ে কি? আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম। বড় ফিকিরবাজ বাপু, উনিও যে গায়ের লোক, আমিও সে গায়ের লোক। এর বেশি আমি কিছু বলতে পারবো না বাপু, তোমরা গিয়ে নিজেই দেখো না কেন। আরে যাবো বই কি, সবাই বলছে ওই হোতা, কিন্তু হাঁটতে হাঁটতে তো আমাদের পা অবশ হয়ে গেল। খিদে তেষ্টায় হাঁটতে পারছি না যে ভাই। চল পটলা, ওই গাছতলায় গিয়ে একটু বসি। আমরা গিয়ে গাছতলায় বসলাম। একটা লম্বা মতো রোগা ছেলে পনপন করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। ভাবগতিক দেখে ওস্তাদ ছেলে বলেই মনে হলো। পটলা হাঁক দিল, দাদা শুনছেন? কিয়া? ছেলেটি উত্তর দিল, আপনি এই গায়ে থাকেন? হ্যাঁ। বলেই ছেলেটি ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো। বলল, পুলিশের লোক নাকি? এত খোঁজখবর কি প্রয়োজন? একে খিদে পেট চোচো করছে, তার ওপর ছোকরার ভাবগতিক দেখে সুবিধা মনে হলো না। সুতরাং আমি একটু বিনয় করেই বললাম, আমরা পুলিশ টুলিশ কিছু নই বাপু, আমার নাম টেনি শর্মা, পটলডাঙ্গায় থাকি। আর এটা পটলা। মানে পটল সঙ্গে নিয়েই চলাফেরা করেন বলুন? আর পটলের ধ্যান করতে করতেই পটল তুলবেন বোধহয়। এবার আমি খেপে গিয়ে একটা হুঙ্কার ছাড়বো ভাবছি, এই সময় আগের লোকটি এগিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনারা তো এগিয়েই খুঁজছিলেন, তাই বলতে এলুম। বলেই লোকটি হনহনিয়ে চলে গেল। আর আমরাও যেন হাতে স্বর্গ পেলাম। আমরা দুজনেই বললাম, আরে তোমাকেই তো খুঁজছি, আমরা অনেক দূর থেকে আসছি, বড্ড খিদে পেয়েছি, আগে কিছু খেতে দাও, পরে সব বলছি। খাবেন সে তো ভালো কথা, কিন্তু আমার বাড়ি তো আরো অনেক দূর, সেখানে গিয়ে খেতে খেতে বেলা পড়ে যাবে। তার চেয়ে চলুন, সামনে একটা হোটেল আছে, আর আমারও কিছু খাওয়া হয়নি, তাহলে সবাই মিলে ওখানেই কিছু খাওয়া যাক, খেতে খেতে সব কথা হবে। খেতে খেতে আমি প্রশ্নটা তুললুম,
তুমি ভুরকুটানন্দকে চেনো? আলবাত চিনি, পঞ্চু বলল। কেমন লোক বলুন তো? পটলা শুধল। অত্যন্ত ধূর্ত, তার সঙ্গে পারে এমন লোক নেই, কিন্তু লোভ খুব, একটি পয়সা খরচ করতে চায় না। হোটেলে যারা খেতে আসে তাদের রাজ্যের পচা ডাল তরকারি মাছ খাওয়ায়। হোটেল তো প্রায় উঠে যাবার উপক্রম, কিন্তু একটা ছেলে পেয়ে গেছে চ্যাং বলে। ছেলেটি ভারী ভালো, ওর জন্যই হোটেলটা এতদিন টিকে আছে, কিন্তু আর বেশি দিন টিকবে না, এও বলে দিলাম। কেন কেন? আমরা দুজনেই একসঙ্গে জিজ্ঞেস করলাম। কেন আবার? লোকটা চোর, ভীষণ চোর। কি করে জানলে? বাহ, আমি জানি না? আমি সব জানি। এই পঞ্চু সামন্তের চোখে ধুলো দিতে পারে এমন লোক ভারতে নেই। বলে চোখটা একটু টেরা করলো পঞ্চু। এই যে চুরির কথা বললে, জানো কিছু সে ব্যাপারে? চুরির কথা বলবো কি, নিজের চোখেই তো দেখলাম। কাদের একটা ছাগল ও চুরি করে এনেছে। কি বলবো স্যার, সে এক আজগুবি ছাগল। ছাগলটার মুখ দিয়ে সোনা পড়ে। ছদ্মবেশী দেবতা টেবতা কেউ হবে বোধহয়। এই তো পেয়ে গেছি পটলা, ডিলা গ্র্যান্ডি, মেপিস্টোফেলিস। পটলা পটল ভাজা কামড় দিতে দিতে বলল, এক এক। পঞ্চু বলল, এবার আমাদের বকরার কথা হোক। আমি বললুম, আগে আমি ছাগল ফিরে পাই, তারপর ও নিয়ে কথা হবে। পঞ্চু বললে, না তা কেন, ধরুন আমি কষ্ট করে আপনার ছাগল ধরে দিলাম, তারপর আপনি ছাগল নিয়ে বেশ মজা করে আমায় কাঁচকলা দেখিয়ে বাড়ি চলে গেলেন, তখন আমি কি করব? পটলা মাথা চুলকোতে লাগলো। আমিও ভাবতে লাগলাম কি বলা যায় এখন। যদি বলি বকরা দেব, তাহলে পঞ্চু হয়তো এক্ষুনি কাজে লেগে পড়বে। কিন্তু যদি এমন হয় যে পঞ্চু খাটাখাটানি করলো কিন্তু ছাগল পাওয়া গেল না, তখন তো পঞ্চুই বলবে, এত খাটলাম আর আমায় কিছু দেবেন না, কিছু অন্তত দিন, আপনারাই তো কথা দিয়েছেন। তখন আমার অন্যমনস্ক ভাব দেখে পঞ্চু যেন ঘুমিয়ে পড়লো বলে মনে হলো। পঞ্চু, ও পঞ্চু, আমি ডাকলুম। শোনো, কথা আছে। পঞ্চুর নাকের মধ্যে শব্দ হতে লাগলো। পটলা ডাকলো, পঞ্চু শোনো, কথা আছে, টাকা আমরা দেব। এবারে পঞ্চু ঘুম জড়ানো গলায় বলল, কত দেবে? আগে তো ছাগল পাই, তারপর তোমাকে বেশ খুশি করে দেব। পঞ্চু আবার ঘুমিয়ে পড়ল। এ ভারী মুশকিল। পঞ্চু আসলে ভুরকুটানন্দের যোগ্য সাগরেদ, সুতরাং তার সঙ্গে পারবে এমন লোক খুব কমই আছে। এবার ওকে ফ্রুত ফ্রুত করে নাক ডাকতে দেখে ভারী রাগ হয়ে গেল আমার। পটলা, এই পঞ্চেটা ভারী জ্বালাচ্ছে তো। আন্ত গোটা কথা সুরসুরি কালো পিঁপড়ে ধরে ওর নাকে ছেড়ে দিই, তাহলে নির্ঘাত ওর ঘুম ভাঙবে। এ কথা শুনেও পঞ্চু একবার আর চোখে আমাদের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। বুঝলাম এবার কিছু একটা না দেখালেই নয়। পকেট থেকে একটা ছোট্ট টিনের নস্যির কৌটো বের করে পটলা ছুটল হোটেলের বারান্দার কোণে। সেখানে একদল সুরসুরে পিঁপড়ে ডিম মুখে করে মার্চ করে যাচ্ছিল। সে গোটা কতক ম্যানেজ করতেই হাঁক ছাড়লুম। পটলা, কুইক, পঞ্চু জেগেছে, চলে আয়। পঞ্চু এতক্ষণে ভয় পেয়ে বলল, পিঁপড়ে টিপড়ে ছেড়ে আর কাজ নেই, তবে আমিও টাকা না পেলে যাব না। আরে বাপু, টাকা তুমি পাবে, আমরা আগে ছাগলটা পাই, তখন তুমি যা চাও তাই দেব। পটলাও বললে, এত দূর এত কষ্ট করে আমরা এসেছি, যদি ছাগলটাকে ফিরে পাই তোমার টাকা তুমি নিশ্চয়ই পাবে। পঞ্চু বললে, ঠিক আছে, কিন্তু ফুরকুটানন্দ ভারী খারাপ লোক, তার সঙ্গে পারতে হলে অনেক বুদ্ধি করে চলতে হবে। বেশ গভীরভাবে পরামর্শ না করে এগোনো যাবে না। চলো আমরা ওই গাছতলাটায় বসি, ওখানে গিয়ে বেশ করে পরামর্শ করে নিয়ে তারপর কাজে এগোবো আমরা। আমরা হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে পড়লাম। তারপর গ্রামের খোয়া ওঠা এবড়ো খেবড়ো পথ দিয়ে এগিয়ে চললাম সেই দূরের আমবাগানের দিকে। এবার বসো তো সবাই, ব্যাপারটা ভালো করে বোঝা যাক। আমি প্রথম কাজের কথা পারলাম। আচ্ছা পঞ্চু, ছাগলটা ভুরকুটানন্দ চুরি করলো কি করে বলো তো? সে অনেক কথা, তবে ওই চুরি করেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন উদ্ধার করবেন কি করে তাই ভাবুন। সেটা তুমিই বলো, পটলা বললে। আমাকে ও খুব ভালো করে চেনে, সুতরাং আমাদের যেতে হবে মুখোশ পরে। আপনাদের তো আগেই বলেছি ওই ফুরকুটানন্দের একটা হোটেল আছে, সেই হোটেলটা প্রায় উঠে যাবার মতো হয়েছিল। ওই হোটেলটাকে সে আবার ভালো করে চালু করতে চায়।
এখন ওই ছাগলটাকে দেখিয়ে লোকের কাছ থেকে সাংঘাতিক টাকা আদায় করছে। পঞ্চুর কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। ভগবান বারবার বলে গেছেন ছাগলটা ব্যবসার জন্য নয়, এখন কি হবে? পঞ্চু কিন্তু নিজের মতো করেই বলে চলেছে। সন্ধ্যাবেলায় যারা হোটেলে খেতে আসে ও তাদের প্রথমে বলে একটা আশ্চর্য জিনিস দেখাবো, কত দেবে? যারা আসে তারা খাবারও খায়, আবার ওই আশ্চর্য জিনিস দেখবার লোভও সামলাতে পারে না। একদিন একটা লুকানো ঘরে নিয়ে গিয়ে এক বিরাট ধনী ব্যবসায়ীকে ওই ছাগলটার মুখ থেকে ও সোনা বের করে দেখিয়েছে। দেখে তো সেই ব্যবসায়ী অবাক। সে বললে, বেশ, তোমার সঙ্গে আমার চুক্তি হবে, আমি রোজ সন্ধ্যায় লোক জোগাড় করে আনবো, তারা তোমার হোটেলে খাবে, তাতে তুমি পয়সা পাবে, আর ওই ছাগলটাও আমরা দেখাবো বড় বড় টাকাওয়ালা লোকেদের টিকিট করে, তাতে তোমার আবার দুজনেরই ভাগ থাকবে, এতে তোমার হোটেলও ভালো চলবে, উপরন্তু ছাগলের সোনা তো পাবোই, তার ওপর আছে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার টিকিটের মোটা টাকার লাভ। কি বলবো আপনারে, যে ফুরকুটানন্দের দোকান আগে চলতোই না, কোনো মনীষী আসতো না ওর দোকানে, বলতো ওর দোকানে পচা ভাত তরকারি দেয়, খেলে কলেরা হবে। এখন ওই দোকানে খাওয়ার জন্য লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থাকে। লোকজন না আসার ফলে চ্যাং বলে যে চীনে ছেলেটা ছিল তাকে ও খেতে দিতে পারতো না, কিন্তু এখন এই অল্প দিনের মধ্যে ওর এমন বাড়বাড়ন্ত হয়ে উঠেছে যে বলার নয়। চ্যাং এখন ঝকঝকে শার্ট আর প্যান্ট পরছে, আমাদের দিকে একবার ফিরেও তাকায় না। আর ফুরকুটানন্দ, যার জন্য আমি এত করলাম, সে এখন আমায় দেখলে মুখ ফিরিয়ে নেয়, চিনতেই পারে না। হুম 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 আমিও পঞ্চু লাল, আমি দেখে নেব ওই ফুরকুটানন্দ কত বড় শয়তান আর আমি কত বড় বুদ্ধিমান। আমার ইচ্ছে আমি ওকে বেশ করে শিক্ষা দিয়ে ছাড়বো। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তবে আর কথা কি, কিন্তু টাকাটা আমার চাই চাই। আমি সব শুনে বললাম, ঠিক আছে, তুমি আমাদের যা পরামর্শ দেবে আমরা সেই কাজই করব। কি কি জিনিস লাগবে বলো, আমরা জোগাড় করছি। পঞ্চু বললে, আগে চলুন বাজারে, আমরা 3টে মুখোশ কিনবো, তারপর বেশ করে সেজে নিয়ে ওদের ওখানে যাব, যাতে ওরা চিনতে না পারে। পটলা এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু এবার সে বললে, মুখোশ পরলে হয়তো মানুষকে চেনা যাবে না ঠিকই, কিন্তু মুখ না দেখা গেলেই যে চিনতে পারা যাবে না, মুখোশ পরলেও বেশ চেনা যাবে। তার চেয়ে চলো, আমাদের বাড়ির কাছে একটা যাত্রা দলের অফিস আছে, ওদের কাছে গিয়ে আমরা গোঁফ, কাপড় চোপড় আর যা যা লাগে ভাড়া নিয়ে নেব, তারপর রাতের দিকে ওদের ওখানে গেলে ওরা আমাদের মোটেই চিনতে পারবে না। কথাটা আমার খুব ভালো লাগলো। আমি বললাম, দি আইডিয়া। পটলার মাথায় যে এত বুদ্ধি আছে তা আগে কখনো ভাবিনি। আমি ভাবতাম পটলাটা বুঝি একেবারে পটলের শুক্তোর মতো বিস্বাদ, কিন্তু এখন দেখছি একেবারে পটলের দোরমা। ছাগলটাকে যদি তোর বুদ্ধিমতে আবার ফিরে পাই, তবে তোকে সবার আগে ভরপেট রসগোল্লা খাও, পরে অন্য কথা। এবার আমরা 3জনে মিলে বাজারের দিকে এগিয়ে চললাম। তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায় হয়। সোনালি দুপুরের রোদ ম্লান হয়ে আস্তে আস্তে অন্ধকার নেমে এলো, পাখিরা ঘরে ফিরতে লাগলো। আমরা যাত্রা দলের টিনের ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতরে একটা বুড়ো ভদ্রলোক কাঠের ক্যাশ বাক্সের ওপর একটা খেরো বাঁধানো খাতা রেখে কি সব লিখছে। পঞ্চু আমাদের সবাইকে নিয়ে সেই ঘরে ঢুকলো। কি চাই আপনাদের? স্যার, আমরা যাত্রা দলের কিছু পোশাক আশাক ভাড়া চাই। লোকটা চশমাটা একেবারে নাকের ওপর তুলে বেশ করে একবার পঞ্চু, একবার আমাকে আর একবার পটলকে দেখলো, তারপর বললে, তা কি পালা হবে সেটা তো আগে বলবেন, তবে তো আমরা সাজ দেব। ও, তা ধরুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই। কবে প্লে হবে? কোথায় হবে ঠিকানা রেখে যান, আর কিছু আগাম টাকা দিয়ে যান, আমরা প্লের দিনে ঠিক সময় নিয়ে যাব। আমাদের প্লে কালই, আমরা সবাই কালই আসবো, আমাদের পোশাক আশাক সব ঠিক করে রাখবেন। আমি বললুম, পটলা, কিছু যে আগাম দিতে হবে, এখন উপায়? কুছ পরোয়া নেই, কাল সকালেই এসে আমরা আপনার টাকা দিয়ে যাব। তাহলে আজ আসি, নমস্কার। আচ্ছা, নমস্কার। পথ দিয়ে আমরা হনহন করে চলতে লাগলাম, কিন্তু সেখানে আগে থাকতেই কে একজন আমাদের বেশ গভীরভাবে লক্ষ্য করছিল। হঠাৎ পটলা চোখ পড়তেই বললে, ওটা কে কে? ওই দূর দিয়ে যাচ্ছে, এতক্ষণ আমাদের লক্ষ্য করছিল। ওকে চিনতে পেরেছিস? না তো, পটলা বললে, আমরা তো এতক্ষণ খেয়াল করিনি,
কিন্তু লোকটা সন্দেহজনকভাবে আমাদের পিছু নিয়েছিল। বোধহয় কোনো মতলব টতলব আছে। নিশ্চয়ই, তা নইলে আমাদের পিছু নেবে কেন? এখন উপায়? আমি হতাশভাবে বললাম। আমাদের কথা শুনে পঞ্চুও চিন্তিত হয়ে পড়ল। হোটেলের সামনে বিরাট তাঁবু পড়েছে, চতুর্দিক লোকে লোকারণ্য। বাইরে দাঁড়িয়ে চ্যাং চোঙা ফুঁকে ফুঁকে চিৎকার করে বলছে, দেখে দাও কি মজার জিনিস, এক আশ্চর্য ছাগল, ডাকলেই গলা দিয়ে শোনা পড়ে। পিল পিল করে লোক ছুটছে দেখতে, কিন্তু ভুরকুটানন্দ তো যেমন তেমন লোক নয়, সে খাঁটি ব্যবসায়ী। সুতরাং টিকিট ছাড়া সে সব খেলা কাউকেই দেখাবে না। টিকিট মানে অন্তত 5 টাকা, আর তার হোটেলে খেতে হবে, এর কমে নয়। আর 20 টাকা যারা দেবে তারা ছাগলের গায়ে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পারবে। লোকে আশ্চর্য জিনিস দেখবার জন্য পাগলের মতো ছুটছে। এখন 5 টাকার তো খেতে হবে, সবার পেট তো সমান নয়। যারা খেতে পারছে না পাতে ফেলে উঠে যাচ্ছে, আর ভুরকুটানন্দের নির্দেশে তাদের পাতের এঁটো খাবারগুলো তুলে অন্যকে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও তাঁবুতে আর লোক ধরে না, যেন মেলা বসেছে। ছাগলটার আর নিষ্কৃতি নেই। সারাদিন ধরে গলা দিয়ে সোনা তুলে তুলে সে প্রায় হয়রান হয়ে পড়েছে, রোগা জীর্ণ কঙ্কাল হয়ে গেছে যেন। কিন্তু ভুরকুটানন্দের সেদিকে নজর নেই। অবশ্য ব্যবসায়ীর কাছে এত দয়া ধর্ম মেলে না, দয়া করলে যে ব্যবসা চলে না। আর তার উপর এতদিন তো সে পচা গলা খাইয়েই হোটেল চালাচ্ছিল, এখন না হয় এটোই দিচ্ছে, কি এমন তফাৎ? কিন্তু কথা ছিল, ছাগলটাকে কোনো ব্যবসায় লাগানো যাবে না, লাগালে দারুণ বিপদ হবে। যদিও কি বিপদ হবে জানি না, তবুও কথাটা মনে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। তাই তো, সেই রাতে ঘুমোতে ঘুমোতে ভোরের দিকে ঠান্ডা হাওয়ায় যখন আমার ঘুমটা বেশ জমে উঠেছে, ঠিক সেই সময় ভগবান শ্রুত করে এসে পড়লেন, বললেন, দিন রাত কেবল এটা চাই ওটা চাই আর সেটা চাই, তোরা ভারী হ্যাংলা। কেমন চমকে উঠতে হয়েছিল কথাটা শুনে। তারপর অনেক মিনতি করে বলেছিলাম দেবতাকে, বাবা ভগবান, পোগলা দাঁত খটখটিয়ে আর খিঁচিও না, যদি কিছু দেবার ইচ্ছা থাকে তবে দাও, নইলে বকো না, অমন করে বকলে এবার আমি ভ্যাঁ করে কেঁদে ফেলবো। ভগবান বলেছিলেন, অমন ছিচকাজনে ছেলেকে আর জিনিসপত্র দিয়ে কি হবে? তোকে বরং আমি একটা ছাগল দিলাম, কিন্তু সাবধান, এটাকে কখনো যা তা খাওয়াবি না। এনে ওর খাওয়ার লিস্টই দিলাম। ভাবতে ভাবতেই আমার বুকের ভিতরটা যেন কেমন করতে লাগলো। আমরা 3 জন ঠিক সন্ধেবেলায় মুখোশ টুকোশ পরে ভুরকুটানন্দের ডেরায় গেলাম। 3 জনেই চিন্তিত এবং কম বেশি ভয় পেয়েছি। টেনিদা, পটলা ডাকলো। হ্যাঁ? চমকে তাকালাম আমি, যেন সমুদ্রের অনেক গভীর থেকে বেশ খানিকটা জল খেয়ে ভেসে উঠলাম এই মাত্র। চোখের ইশারায় পটলা আমাকে থামতে বলল। শুধু পঞ্চু একটি রংচঙে তাঁবুর কাছে এগিয়ে গেল। যাবার সময় সে পটলা আর আমাকে বেশ একটু দূরে থাকতে ইঙ্গিত করে গেল। আমি আর পটলা বেশ খানিকটা দূরে গিয়ে একটা গাছের আড়ালে দুটো ইট পেতে বসে রইলাম অন্ধকারে। পঞ্চু এগিয়ে যেতে লাগলো টিপি টিপি পায়ে। চোরের সাক্ষী সাধারণত গাঁট কাটাই হয়, কাজেই পঞ্চু ভুরকুটানন্দকে বেশ ভালো করেই চেনে। ইতিপূর্বে তাকে অনেকবার ভুরকুটানন্দের পাল্লায় পড়তে হয়েছে। সহজে কিছু হাত থেকে গলবে এমন লোকই ভুরকুটানন্দ নয়। সুতরাং অনেকবার পঞ্চুর মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে তার মুখে আঠা লাগিয়ে পালিয়ে গেছে। এবার তার প্রতিশোধ নিতে হবে। কোনো মতেই আর ভুরকুটানন্দকে ছাড়াছাড়ি নেই। তাছাড়া সেই রাতে, যে রাতে সে ছাগলটাকে সবার চোখে ধুলো দিয়ে চুরি করে পালালো, সেদিন তো সেই ওকে দেখেছে। তার চোখ আড়াল করবার জন্যই কত যে চেষ্টা ভুরকুটানন্দের, সবই মনে আছে। পঞ্চু সামন্তের সামনে আজ যখন সুযোগ এসেছে, তখন আর কোনো মতেই এ সুযোগ ছাড়া উচিত নয়। কারণ সুযোগ তো জীবনে বারবার আসে না, হয়তো এ জীবনে আর সুযোগ নাও আসতে পারে। পঞ্চু সামন্ত বেশ ধীরে সুস্থে ঠান্ডা শান্ত মুখে বিলিবিলি পায়ে এগিয়ে গিয়ে তাঁবুর কাছে বোকার মতো ড্যাব ড্যাবে চোখ করে তাকিয়ে রইল, ঠিক যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। চ্যাং তো হাতে একটা বিরাট চোঙা নিয়ে ফুঁকেই চলেছে। অদূরে একটি বিরাট ফরাস পাতা, তাতে গদি আর তাকিয়ার ওপর ক্যাশ বাক্স পেতে ভুরকুটানন্দ টিকিট বিক্রি করছে। তার চোখ দুটো খঞ্জনার মতো নাচছে আনন্দে, আর গলায় শালিক পাখির মতো কটাকট বুলি ছুটছে। দেখতে দেখতে সব টিকিট বিক্রি হয়ে গেল। ক্যাশ বাক্স মুটের মাথায় তুলে দিয়ে ভুরকুটানন্দ তাঁবুর ভেতর চলে গেল। পঞ্চু সামন্ত ভিড় ঠেলে এগিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সাধ্য কি তার যে সে এক পাও এগোয় লোকের ভিড় ঠেলে।
তবে পঞ্চু সামন্ত বোকা নয়, সে ভিড়টি ঠেলে কোনো মতে এগিয়ে গিয়ে দরজার কাছে পৌঁছতেই দারোয়ান আটকালো। টিকিট। আমি খেলা দেখতে আসিনি, ভুরকুটানন্দের সঙ্গে দেখা করতে এসেছি। না না, হবে না, বাবু এখন বহুত ব্যস্ত। তা হোক, তুমি গিয়ে বলো পঞ্চু সামন্ত একবার তার সঙ্গে দেখা করতে চায়। না না, পঞ্চম শান্ত টান্ত কই কি এখন দেখা হবে না। পঞ্চু সামন্ত এত সহজে হাল ছাড়বার লোক নয়। সে আবার অনুনয় বিনয় করতে লাগলো। দেখো বাবা দারোয়ান, তুমি বড় ভালো লোক, যদি একবার বাবুর সঙ্গে ভেট করিয়ে দিতে পারো তবে তোমায় নগদ একটা টাকা বকশিস দেব। এবার সেই দারোয়ানের খাড়া গোঁপ একটু নরম হয়ে এলো। সে বলল, আগে টাকা দেও, পরে দেখা হবে। না, আগে টাকা দিলে যদি দেখা না হয় পরে তখন কি হবে? আগে তুমি দেখা করিয়ে দাও, পরে তোমাকে নিশ্চয়ই টাকা দেব। তুমি তবে একটু দাঁড়াও, আমি বাবুকে জিজ্ঞেস করে আসছি। বলেই সে এক ছুটে তাঁবুর ভেতর চলে গেল। এদিকে অজামিলের আজব খেলা তখন শুরু হয়ে গেছে। ভুরকুটানন্দ তাই খুব ব্যস্ত, ফলে দারোয়ান আর তার সঙ্গে কথা বলবার সুযোগ করতে পারছে না। কিন্তু একটা টাকার মায়া ত্যাগ করাও তো তার সহজ কথা নয়। তাই দারোয়ান ঠ্যাং ভেঙে দাঁড়িয়েই রইল। অনেকক্ষণ পর ভুরকুটানন্দ যখন বেজার মুখে কাছে এলো, তখন দারোয়ান বললে, বাবু, পঞ্চম সামন্ত আপনার সঙ্গে দেখা করতে চায়। পঞ্চম সামন্তকে? ভুরকুটানন্দ ভ্রুকুটি করল। ওই যে একটা টেরা আদমি, দারোয়ান বলল। সত্যি পঞ্চু সামন্ত একটু টেরাই ছিল। অবশ্য তার নামটা দারোয়ানের মুখে একটু উল্টে পাল্টে গিয়েছিল, তাই বলে সেটা চিনতে না পারার মতো তেমন কিছু নয়। কিন্তু টাকা হলে কি আর কারুকে সহজে চেনা যায়? তাই ভুরকুটানন্দ পঞ্চু সামন্তকে একেবারেই চিনতে পারল না। দারোয়ান অবশ্য চেষ্টা ছাড়ল না, নানাভাবে সে বোঝাতে লাগলো। রোগা টেরা, শার্ট গায়ে, পঞ্চুর বিশেষত্ব। কিন্তু কত লোকই তো রোগা টেরা আর শার্ট গায়ে দিয়ে থাকে, তার থেকে কিছুই বোঝা যায় না। তার উপর সেদিন ভুরকুটানন্দের মন একেবারে ভালো নেই। সেদিনের আমদানি একেবারেই জমেনি। ছাগলটাকে বারবার ডাকিয়ে গলা দিয়ে সোনা বের করে ইদানিং সে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে শুরু করেছে। কাজেই যত বেশি সোনা বেরোবে ততই তার লাভ। কিন্তু আজকাল গলা দিয়ে সোনা বেরোলে ছাগল যেন কেমন নেতিয়ে পড়ে। তার উপর ছাগলটাকে সে একেবারেই খেতে দেয় না, তাই এখন আর সে ভালো করে হাঁটতেও পারে না। সেদিনও বারদুই সোনা বের করে সে চোখ উল্টে পড়ে গেছে, উঠতে পর্যন্ত পারছে না। তাই ধরাধরি করে ভুরকুটানন্দের লোকেরা ওকে ভেতরের ঘরে নিয়ে গেছে। এদিকে বড় বড় ব্যবসায়ীর চোখ পড়েছে ছাগলটার উপর, তারা ওটাকে বেশ মোটা টাকা দিয়ে কিনে নিতে চায়। কিন্তু ভুরকুটানন্দ তাতে রাজি নয়। ছাগলটা থাকলে বরং অনেক বেশি লাভ, আর বিক্রি করে দিলে তো সবই চলে গেল। আবার এটাও সে ভাবছে, যদি ছাগলটা মরে যায় তবে তো সবই গেল, তার চেয়ে বেচে দিয়ে যা পাওয়া যায় সেটাই লাভ। মনে মনে এসব লাভ লোকসানের কথাই সে চিন্তা করছে। কাজেই তার মেজাজটা একেবারেই ভালো না। দারোয়ান তাকে যতই বলুক না কেন, তারও সব পঞ্চম টঞ্চম কিছুই ভালো লাগছে না। কিন্তু দারোয়ান ওকে বিনয় করে বললে, চলে যেতে বলবো বাবু? অন্যমনস্কভাবে ভুরকুটানন্দ বললে, না থাক, ডাক, দেখি কে। দারোয়ানের হাতে একটা টাকা গুঁজে দিয়ে পঞ্চু সামন্ত তাঁবুর ভেতর ঢুকে গেল। অবাক কাণ্ড করেছে ভুরকুটানন্দ। সেই ভাঙা চোরা নোনা ধরা হোটেল আর নেই, দিব্যি চকচকে ঝকঝকে করে ফেলেছে। সামনে নিজের বসবার ঘর, সেটিকেও বেশ ভালো মতো মেরামত করে বিধিমতো সাজিয়ে নিয়েছে। তার মধ্যেই বেশ বড় বড় ধনী কটি ব্যবসাদারের সঙ্গে তার কথাবার্তা চলছিল। দারোয়ানকে ইশারা করে পঞ্চুকে পাশের ঘরে বসাতে বলল সে। পঞ্চু পাশের ঘর থেকে কান পেতে ওদের কথাবার্তা শুনতে লাগলো। ভুরকুটানন্দ খুব মন দিয়ে গোটা কতক ব্যবসায়ীর সঙ্গে দরদস্তুর করছে। এ ছাগল তুমি কোথায় পেলে? একজন ব্যবসায়ী বলল। সে যেখানেই পাই না, আপনাদের তো এত খোঁজের দরকার নেই। জিনিস কিনতে এসেছেন, পছন্দ হয়েছে কিনা তাই বলুন, যদি পছন্দ হয়ে থাকে তো দাম বলুন। ছাগলটা ভালোই, তবে আজকাল আর বেশি সোনা তো দিচ্ছে না। তা মন্দ দিচ্ছে না। ভুরকুটানন্দ পাল্টা ফিকির তুললে। তার উপর কেমন নেতিয়ে পড়ছে। আর একজন বলল, যদি মরে যায় তবে তো সবই গেল, সেটা বুঝেই কিনুন। ভুরকুটানন্দ তেরিয়া মেজাজেই বলল। আপনি কত চান? তারা জিজ্ঞেস করল। আপনারা কত দেবেন? ভুরকুটানন্দ বললে, আপনাদের দরটা আগে শুনি। আমি তো অনেকবারই বলেছি যে যা চেয়েছি তার চেয়ে 1 পয়সা কম নেব না।
লোকগুলো এবার যেন কি চিন্তা করতে লাগলো। পঞ্চু সামন্ত খুব চালাক লোক। এতদূর শুনে সে ভুরকুটানন্দের মতলব ভালোই বুঝতে পারল। এতদিন সে তো আর এমনি ভুরকুটানন্দের সাগরেদি করেনি। পঞ্চু স্পষ্ট বুঝতে পারল পাশার দান উল্টে যাওয়ার আগেই তাকে যা করবার তাড়াতাড়ি করতে হবে। এবার একবার সে ঘরের ভিতর চেয়ে দেখল, দারোয়ান চলে গেছে। সুতরাং সে ঘরের সব দিকে বেশ চোখ বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ঘরটা বেশি সাজানো গোছানো নেই, মনে হয় ঘরটায় কেউ থাকে না, গুদাম ঘরের মতোই মনে হচ্ছে। হঠাৎ তার চোখে পড়লো একটা ভাঙা মতো দরজা আছে ঘরটার একদিকে। দরজাটায় তালা চাবি লাগানো। ভাঙা দরজার ফাঁক দিয়ে পঞ্চু দেখলে কি যেন একটা জিনিস ঝিম মেরে পড়ে আছে। চারিদিক অন্ধকার, অপরিষ্কার, স্যাঁতস্যাঁতে মাটি থেকে একটা ভ্যাপসা গন্ধ উঠছে। চারিদিকে আরশোলার নাচ, কিন্তু তারই মধ্যে যেন কি একটা নড়ছে। পঞ্চু ধীরে ধীরে উঠল। তারপর সেই ভাঙা জায়গায় একটু জোরে চাপ দিতেই সেটা একটু ভেঙে গেল। তখন সে তারই মধ্যে দিয়ে ঢুকে গিয়ে দেখলো সেই ছাগলটা মরার মতো নির্জীব হয়ে পড়ে আছে। নড়তেও পারছে না, চড়তেও পারছে না। পঞ্চু ওটাকে কোলে তুলে নিল। তারপর পেছনের জানালা দিয়ে সে হাওয়া হয়ে গেল। ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা বলে ভুরকুটানন্দ ভিতরের ঘরে এলো। এসে তো সে অবাক। এদিক ফাঁকা, ওদিক ফাঁকা, কেউ কোথাও নেই। যে লোকটা তার সঙ্গে দেখা করতে এসেছিল সে গেল কোথায়? এইটুকু সময়ের মধ্যে কি এমন ব্যাপার হলো? লক্ষ্য করতে করতে সে আরো দেখলো যে দরজা ভাঙা। ঘরে ঢুকেই তার চোখ একেবারে ছানা বড়া। ছাগলটা কোথায়? চারিদিকে খোঁজ খোঁজ পড়ে গেল। লোকজন সমানে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছাগল কোথাও নেই। জলে স্থলে অন্তরিক্ষে সে কোথাও নেই। চ্যাং, ও চ্যাং, সে চিৎকার করতে লাগলো। সর্বনাশ হয়ে গেছে, দেখ এসে। কি হলো? চ্যাং ছুটে এলো। যা হবার তাই হয়ে গেছে, ছাগলটা চুরি হয়ে গেছে। ভুরকুটানন্দ কেঁদে ফেলল। কি করে? অবাক হয়ে চ্যাং বললে। কি করে আবার? যে লোকটা এসেছিল আমার সঙ্গে দেখা করতে সেই চুরি করে নিয়ে গেছে নিশ্চয়ই, নইলে ওটা গেল কোথায়? চ্যাং বললে, সর্বনাশ, তবে ওই পঞ্চুই নিয়েছে। তোরা এক্ষুনি বেরিয়ে পড়। যেমন করেই হোক ছাগলটাকে আমার ফিরিয়ে আনতেই হবে। চারিদিকে লোক পাঠা। যেভাবে হোক সে ছাগল আমার চাই চাই। চ্যাং লোকজন নিয়ে তক্ষুনি বেরিয়ে পড়ল। পঞ্চু ছাগলটাকে কোলে করে নিয়ে দৌড় দিল প্রাণপণে। কারা যেন তাকে অনুসরণ করছে বলে মনে হলো। তখন সে একটা পুকুরের পাশে একটা অন্ধকার ঝোপের ভেতর গিয়ে বসলো। এদিকে কোলের মধ্যে ছাগলটা ভীষণ ছটফট করছে। ও আর কিছুতেই চুপ করে বসে থাকতে চাইছে না। কাজেই পঞ্চু আবার বেরিয়ে পড়লো এবং ছুটতে লাগলো। ভুরকুটানন্দ যা পাজি লোক, এতক্ষণে নিশ্চয়ই লোক পাঠিয়েছে তাকে খুঁজতে। আর চ্যাং যা ভীষণ ধূর্ত, সেও নিশ্চয়ই প্রাণপণে এই কাজে লেগে গেছে। যদি ধরে ফেলে তবে আর রক্ষে নেই। অতএব পালাতেই হবে যেমন করেই হোক। পঞ্চু আবার ছুটতে লাগলো। কোথাও বসবার উপায় নেই, কোথাও দাঁড়াবার উপায় নেই। পঞ্চু টেনিদার আস্তানাতে পৌঁছবার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু বিধি বাম হলে যা হয়। আকাশে কোথাও মেঘ ছিল না, তবু ঠিক সেদিনই আকাশ কালো করে বৃষ্টি এলো। এমনকি এক হাত দূরের গাছপালাগুলো ক্রমে ক্রমে ঝাপসা হয়ে আসতে লাগলো। এই অবস্থায় ছোটা চলে না। এইরকম চিন্তা করে সে একটা গৃহস্থ বাড়ির বারান্দার ওপর উঠে দাঁড়ালো। তার আওয়াজ পেয়ে বাড়ি থেকে এক বুড়ো বেরিয়ে এলো। জীর্ণ শীর্ণ, ঠক ঠক করে কাঁপছে। পঞ্চুকে দেখে বলল, তোমার কোলে ওটা কি বাবা? ছাগল, পঞ্চু বললে। ছাগল? ছাগল দিয়ে কি হবে? ব্যবসা করব। তা কিনলে কোত্থেকে? হাট থেকে, পঞ্চু বললে। কত দাম নিল? 50 টাকা। বড্ড দাম নিয়েছে। ওই তো একটা মরা থেকে ছাগল, ও তো বাঁচবেই না। ওকে কিনলে কেন? কিনলাম, ইচ্ছে হলো। ও, বুড়ো এবার চুপ করলো। বৃষ্টি আরো জোরে এলো, সঙ্গে জোর হাওয়াও বইতে লাগলো। জলের ছাঁট এসে পঞ্চুর গা, কাপড় আর ছাগলটাকে ভিজিয়ে দিতে লাগলো। বুড়ো বললে, ঘরের মধ্যে এসে বসো না, বৃষ্টির ছাঁটে যে তোমরা ভিজে যাচ্ছ। না থাক, পঞ্চু বললে। থাকবে কেন, বসো বসো, আমি একটা পিঁড়ি আনি। বুড়ো একটা পিঁড়ি আনতে চলল। এদিকে বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সঙ্গে জোর হাওয়া বইতে লাগলো। জলের ছাঁট এসে সমস্ত বারান্দাটা ভিজিয়ে দিল। ফলে বাধ্য হয়ে পঞ্চুকে বুড়োর ঘরের ভেতর এসে বসতে হলো। এদিকে ছাগলটা বড্ড ছটফট করছে ভয়ে। কদিন ধরে তার উপর যা অত্যাচার চলেছে তার কহতব্য নয়।
খাওয়া নেই, দাওয়া নেই, ফুরকুটানন্দ ক্রমাগত ওকে দিয়ে টাকা রোজগার করবার ফিকিরে সোনা তুলিয়েছে। গলা দিয়ে সোনা তুললে ছাগলটার ভারী কষ্ট হয়, সে ভারী অসুস্থ বোধ করে। কিন্তু কার কথা কে শোনে? তারা ব্যবসায়ী লোক, টাকাই তাদের একমাত্র মুখ্য। কারোর কষ্ট হচ্ছে কিনা সে কথাই ওদের কাজ কি? আর তাছাড়া ছাগলটা মরে গেলে তো আর তার কিছু হবে না। যে স্বপ্নে পেয়েছে ক্ষতি হবে তারই। যদি কোনো গতিকে ওটা মরে যায় তাহলে তো সবই গেল। তার চেয়ে ওটা যতদিন বাঁচে ততদিন সে ওটা দিয়ে টাকা রোজগার করে নেবে। আর নেবেই বা না কেন? কি অবস্থা ছিল তার ব্যবসার! একেবারেই চলতো না তার হোটেল, প্রায় উঠে যাবার উপক্রম। হোটেলে খদ্দের আর একেবারেই আসতো না। তার অবস্থাও বেজায় কাহিল হয়ে গিয়েছিল। ওই ছাগলটা পেয়ে তবেই না ওরা বাঁচল। ফুরকুটানন্দ ব্যবসাটাকে চাঙ্গা করে ফেললেও ছাগলটা মারা যেতে আর বেশি দেরি নেই। যে কোনো দিনই সে পটল তুলতে পারে। অবশ্য ছাগলটা মরে গেলেই বা তার কি, দেবে টেনে ফেলে। এদিকে বুড়ো তো পঞ্চুকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে বাড়ির ভেতর চলে গেল। আর পঞ্চু বসে বসে ভাবতে লাগলো, বুড়োর মনে কি আছে কে জানে, তার চলে যাওয়া উচিত হবে কিনা। এইরকম হাজারো চিন্তা তার মাথায় আসতে লাগলো। এভাবে এখানে বসে থাকা কখনোই উচিত নয়, কিন্তু এত ঝড় বৃষ্টিতে বেরোনো দায়। কাজেই সে বসেই রইল। একটু ধাতস্থ হয়ে এবার সে ঘরের দিকে তাকিয়ে দেখল, ঘরে বিশেষ কোনো আসবাবপত্র নেই। একটা তক্তপোষ পাতা আছে ঘরের কোণে, তার ওপর একখানা চাদর পাতা। মনে হয় বুড়ো এখানেই শোয়। এক কোণের দেওয়ালে টাঙানো রয়েছে একখানা কালীর ফটো, আর ঘরের কোণে রাখা আছে একটা জলের কলসি। পঞ্চু মনে মনে ভাবলে, বুড়ো সেই কখন গেছে বৃষ্টির মধ্যে, গেল কোথায়? আসে না কেন? বুড়ো এলেই সে চলে যাবে, আর এখানে থাকা উচিত নয়। কে জানে কার মনে কি আছে। হয়তো বুড়ো কিছু একটা আন্দাজ করেছে, হয়তো ফুরকুটানন্দের সঙ্গে তার যোগ আছে। কিছুই আশ্চর্য নয়। হয়তোবা এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে সে ভুরকুটানন্দ অথবা চ্যাংকে ডেকে আনতে গেছে, কিংবা চ্যাং হয়তো কাছেই কোথাও লুকিয়ে আছে। কিছুই অসম্ভব নয়। ছাগলটা চুরি গেছে বুঝতে পেরে ওরা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। ওদের এতক্ষণে এখানে এসে পড়াও বিচিত্র কিছুই নয়। সুতরাং আর অপেক্ষা নয়। এই মনে করে সে দরজার সামনে এলো পালাবার জন্য। ঠিক এমনি সময় দরজার কাছে একটা ছায়া পড়ল, এবং কারা যেন এসে সশব্দে দরাম করে দরজাটা বন্ধ করে দিল। পঞ্চু একেবারে চমকে উঠল। এতটা যে ঘটবে সে কখনোই আশা করেনি। বাইরে তখন রাতের অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। পঞ্চুর কাছ থেকে ছাগলটা পাওয়ার পর থেকে আমার মন ভারী খুশি হয়েছিল। এতদিন এত চেষ্টার পর এবার হারানো মানিক ফিরে পাওয়া গেল। আনন্দে ডিলা গ্র্যান্ডি মেপিস্টোফেলিস ইয়াক ইয়াক বলে চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। যদি ফুরকুটানন্দ টের পেয়ে যায়, ছাগলটি যে পঞ্চু নিয়ে এসেছে এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছে ফুরকুটানন্দ। সুতরাং সে যে এখন সারা পৃথিবী ঘুরে খোঁজ করবে এতে কোনো সন্দেহই নেই। অতএব এখন আর আনন্দ নয়, ছাগলটাকে বরং দেখভাল করা দরকার, নয়তো মরেই যাবে। এখনই কেমন নেতিয়ে পড়ে আছে। তাই পটলাকে কিছু খাবার আনতে পাঠিয়ে দিয়ে আমি বললাম, পঞ্চু, তুমি বরং সদর দরজায় থাকো, কেউ এলে আমাকে খবর দেবে। যেমন দুষ্টু লোক ভুরকুটানন্দ, ও পৃথিবী তোলপাড় করে ছাগলটাকে উদ্ধার করার চেষ্টা করবে, খুব সাবধান। আমি ধীরে ধীরে উঠলাম। ছাগলটা একেবারে নেতিয়ে পড়েছে। ভুরকুটানন্দ কত টাকা যে লুটে পুটে খেয়েছে এই ছাগলটার দৌলতে, নইলে কখনো ওর এই হাল হয়? বাইরের অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। পটলা ছুটে খাবার নিয়ে এলো, আপেল, রুটি, মাখন, আরো কত কি। কিন্তু মুখের কাছে হাজারবার ধরে দেওয়া তো ছাগলটা আর খেলে না। রাতের বাতাস ঘন হয়ে এলো। আমি বললাম, দরজায় বসে থাকা পঞ্চু কি ঘুমিয়ে পড়লো, দেখতো একবার। পটলা বললে, হ্যাঁ, যা ভেবেছো তাই, ঘুমিয়ে একেবারে কাদা। আর হবেই বা না কেন, ছুটোছুটি তো সে কম করেনি। আমি দেখলাম কুরকুর করে পঞ্চুর নাক ডাকছে। একটু মায়াও হলো ওর ওপর। তাই আর ঘুমন্ত লোকটাকে বিরক্ত করতে চাইলাম না। পটলা জিজ্ঞেস করলো, আমাকে আর কোনো দরকার আছে? কেন বলতো? আছে কি নেই সেটাই বলো না। তোর শরীর খারাপ লাগছে? না, তা ঠিক নয়। পটলার লজ্জা পেল। তবে কি মানে, একটু ইতস্তত করতে লাগলো পটলা। তুই কি ঘুমোতে যেতে চাস? যদি কাজ থাকে তবে নয়, পটলা বললে। কাজ মানে আর কি, ছাগলটা তো কিছুই খেলো না। কি করা যায় বলতো? কি আর করবে, চেষ্টা তো তুমি কিছু কম করনি। এখন সবই ভাগ্যের হাতে। কিন্তু অজামিল সত্যি যদি মরে যায় তবে তো সবই গেল। পটলার কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ভগবানের দেওয়া ছাগলটাকে আমি কাজে লাগাতে পারলাম না। ইস! আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে
পটলা ফিসফিস করে বলে উঠল, আমি বলি কি, হাত গুটিয়ে বসে থাকার চেয়ে একটু চেষ্টা করে দেখো না, ওর কাছ থেকে যদি কিছু পাওয়া যায়। ছি ছি। আমি বললাম, এটা তুই কি বলছিস? একথা বলতে গিয়ে আমার এই গন্ডারের খানার মতো নাক দিয়ে এমন এক ঘর কাঁপানো আওয়াজ হলো যে ছাগলটা যেন তরক করে একবার লাফিয়ে উঠল। তোমার বাজখাই গলার আওয়াজে ওটাও দেখো চমকে উঠেছে। তার মানে ওটার কিছুই হয়নি। তাই বলি, ভুরকুটানন্দের কাছে যে তালিম পেয়েছে সে কি এত সহজে মরে যাবে? এখন তো আমার মনে হচ্ছে ও শুধু ভান করে আছে, অমনি করে, আসলে কিছুই হয়নি। তবে তো ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক বলা উচিত, কি বলো? না, এখনো নয়। হয়তো চ্যাং বা ভুরকুটানন্দ আশেপাশে কোথাও লুকিয়ে আছে, আমাদের আনন্দ করবার সময় এখনো আসেনি। কিন্তু আমায় যে একটু ছাড়তেই হবে টেনিদা, পটলা বলল। কেন রে? আমি একটু অখুশি হয়েই জবাব দিলাম, কেন? আমার ভারী ঘুম পাচ্ছে তাই। তোকে ঘুমেই খেলে। আমি বিরক্ত হয়ে বললাম, একটু থাক না, কোনো দরকারও তো হতে পারে। আমি একটু ঘুমিয়ে নি, আমার ঘুমের 1 ঘন্টা পর তুমি আমায় জাগিয়ে দিও, তারপর আমি পাহারা দেব, তুমি ঘুমিও। আমি চুপ করে রইলাম খানিকক্ষণ। কিছু বলছো না যে? পটলা আবার বলল। কি বলবো? বিরক্ত হয়ে বললাম। কি বলবে? ঠিক আছে, আমি ঠিক 1 ঘন্টা পরেই আসবো। আচ্ছা যা, কিন্তু মনে থাকে যেন। রাত গভীর হয়ে এলো, চারিদিক নিশুতি, দূরে দূরে জোনাকির আলো দেখা যাচ্ছে। গভীর রাতের ঠান্ডা বাতাস কি এক অজানা আশঙ্কায় আমাকে কাঁপিয়ে দিতে লাগলো। সেই মাঝরাতে আমার মাথায় হঠাৎ এক বুদ্ধি এলো। মনে হলো হয়তো ভুরকুটানন্দ ওকে তালিম দিয়ে অনেক দুষ্টুমি বুদ্ধি শিখিয়ে দিয়েছে। হয়তো ওর কিছুই হয়নি, একটু লোভও হলো মনে মনে। যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তবে বেশ করে একদিন গ্র্যান্ড ফিস্টি করা যাবে। সুতরাং আমিও সব ভুলে গিয়ে ওর মুখ দিয়ে সোনা বের করবার কাজে লেগে গেলাম। হঠাৎ দূরের আকাশ ভেদ করে প্রবল একটা গর্জন শোনা গেল। তরম করে বন্ধ জানলা খুলে গেল, আর আশ্চর্য হয়ে দেখলাম সেই ভগবান, পায়ে খড়গ, গায়ে চাদর, রাগে তাঁর গোল গোল চোখ দুটো লাট্টুর মতো বনবন করে ঘুরছে। তিনি বলতে লাগলেন, তোরও লোভ? কি বলেছিলাম রে তোকে, লোভ করিসনি, বলিনি? তারপর তিনি, কেষ্টর জিপ চলে আয়, এই বলে হাত দিয়ে ছাগলটাকে রাস্তা দেখিয়ে দিলেন। ছাগলটা এক লাফে উঠে দাঁড়ালো, তারপর খোলা জানালার গড়াদের ভেতর দিয়ে কেমন করে যেন গলে গিয়ে ফুরুত করে বেরিয়ে ভগবানের পেছন পেছন চলতে লাগলো। যাবার সময় আবার আমাকে স্যালুট করে বললে। আমি কোনো অনুরোধ করে উঠবার আগেই তারা দূরে, আরো দূরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি তো অবাক, হাঁ করা মুখে এক ঝাঁক মশা এসে ছুটে ঢুকে পড়ল। কিন্তু সেখানেই শেষ নয়, আমার নিদারুণ অবস্থা আর মর্মান্তিক করে দিতে গায়ের ওপর কর কর করে গোটা কতক আরশোলা উড়ে এসে পড়ল। তুই তো জানিস মুসুরি, আরশোলাদের আমি দু চোখে দেখতে পারি না। পটলা, ও পটলা, বাঁচা, সেভ মি। কান্না ভরা গলায় আমি চিৎকার করতে লাগলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।